কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা। আজকের ক্লাসে আপনাকে স্বাগত। তো যতক্ষণ না সকলে এসে উপস্থিত হচ্ছে আপনার বাড়ির কাজটা আমরা একটু দেখে নিই। আপনার কাজটা আমি দেখলাম। কিছু ছোট ছোট বানান ভুল আছে। আচ্ছা। বাকি মোটামুটি আপনি সবই ঠিকঠাকই করেছেন। যেমন কোথায় বানান ভুল আমি বলছি। পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে কিন্তু মকারের অনুস্বার হয় এবং পরে স্বরবর্ণ থাকলে মকার মকারই থাকে। ১১ নম্বর যে বাক্যটা লিখেছেন ওখানে যে আপনি তবতু প্রত্যয়ান্ত যে বাক্যটা করেছেন চৈত্রাহা বিনোদম গাদিতবান, সেখানে পরে স্বর ব্যঞ্জন বর্ণ আছে, তাও হ্যাঁ, আপনি ময়ে হসন্ত দিয়েছেন, ওখানে একটা ভুল আছে। তারপর ১৫ নম্বর যে বাক্যটা আছে ওখানেও তবতু প্রত্যয়ান্ত যে বাক্যটা করেছেন ইয়াজ্ঞিকাহা ইয়াজ্ঞম ইষ্টবান, মানে পরে স্বরবর্ণ আছে কিন্তু আপনি অনুস্বার করেছেন। হ্যাঁ, তবতুটাতে। হুম, তবতুতে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ১৮ নম্বর যে বাক্যটা আছে শেষ বাক্যটা একদম আপনি করেছেন হ্যাঁ, এইটাতে সুদাইহি আমার হ্যাঁ, অন্নম। অন্নম। ওইটা কি, মানে কি হবে ওটা? ওই দুটোতে আমার একটু কনফিউশন হচ্ছিল। ওই তার ওপরেরটা তো মানে তবতুটাতেও আমার একটু কনফিউশন হচ্ছিল। মানে পচিত হ্যাঁ, বন্ত ওখানে হবে নাকি পক্ক বন্ত হবে? না, ওখানে তো পক্ষ লেখাই আছে, তাহলে ত প্রত্যয়ান্ত রূপ হচ্ছে পক্ষ আর তবতু প্রত্যয়ান্ত রূপ হচ্ছে পক্ষ্ববৎ। ঠিক আছে, তাই আচ্ছা, পাঁচিতবন্তঃ এটা হবে না। পাঁচিতবন্তঃ রূপ হয়, ঠিক আছে, কিন্তু সেটা অন্য ক্ষেত্রে হয়, অর্থাৎ নিজ প্রত্যয় করলে, অর্থাৎ সেই ক্ষেত্রে এই রকম হবে না যে যে রাঁধুনি নিজে রান্না করছে। পাঁচিতবন্তঃ বললে কিরকম অর্থ হবে? রাঁধুনিরা দিয়ে অন্য করাচ্ছে। কাউকে দিয়ে রান্না করাচ্ছে, এরকম অর্থ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা হবে পক্ক বন্ত। হ্যাঁ, পক্ষ্ববন্তঃ। বলুন কি? পক্ব বন্ত। হুম, সুদাহ অন্নম পক্ষ্ববন্তঃ। পক্ববন্তঃ। আর আর তারপর একটা সুदैहि अन्नम पक्व। সুदैহি অন্নম। अन्नम, ও अन्नम তো নপুংসক লিঙ্গ আছে। হ্যাঁ, সুदैहि হুম, अन्नम पक्वम। পাকবাম। তারপর আচ্ছা, ২১ নম্বর যে বাক্যটা আছে ওটার ত প্রত্যয়ান্ত রূপটা আপনি করলেন না, ছেড়ে দিলেন। ভৃত্যঃ জলম আহৃতবান, তারপর হুম, কি হবে? তারপর বৃত্তেন ওখানে বৃত্তেন। বানানটাও ভুল আছে। হ্যাঁ, এই কার্ডটা দিইনি। হুম, বৃত্তেন জলম, এটা হবে কি আহৃত? আহৃতম। আহৃত। আহৃতম। হুম, আহৃতম। ঠিক আছে। আচ্ছা, তারপর ২৩ নম্বর বাক্যের ত প্রত্যয়ান্ত যে রূপটা আছে সীতয়া অম্বা পূজিতা, সব জায়গায় বর্গীয় ব করেছেন কিন্তু মেন যে বাক্য সেখানে অন্তঃস্থ ব আর শেষের বাক্যে অন্তঃস্থ ব করেছেন। আসলে হুম, বর্গীয় ব হবে, অম্বা শব্দে বর্গীয় ব হয়। হ্যাঁ। ওটা ঠিক করে নেবেন। হুম, আচ্ছা, ২৭ নম্বর যে বাক্যটা হ্যাঁ।
ওটার শেষের যে ত প্রত্যয়ান্ত রূপটা করেছেন ওটা বর্ষানন্ত। ওখানেও হ্যাঁ আগের মতো সেম ভুল, এখানে আপনি লিউট প্রত্যয়ান্ত রূপটা বসিয়ে দিয়েছেন ত প্রত্যয়ান্ত রূপের জায়গায়। এটা হবে বৃষ্টম। হ্যাঁ জলম বৃষ্টম। আচ্ছা, তারপর যেটা 28 নম্বর যে বাক্যটা সেখানে আপনি ত প্রত্যয়ান্ত রূপ করলেন না কেন? এইটা স্যার ভাব বাচ্চে, মানে এতে তো কর্ম নেই, এটা আমি মানে বুঝতে পারছিলাম না। এর পরের গুলো একটা তো মানে তিনটেতেই আমি করিনি, ওই জন্যে আমার একটু মানে হ্যাঁ, মাথায় আসছিল না। এটা যদি একটু বলে দিতেন তো কর্ম ভালো। না থাকলেও ভাব বাচ্চে তো অসুবিধা নেই, ভাব বাচ্চে তো সবসময় কি হয়ে যাবে, নপুংসক লিঙ্গের প্রথমার এক বচনের মতো রূপ বর্তমান হয়ে হবে। যাবে। হ্যাঁ, তাহলে কি হবে? কর্ম থাকলে বরঞ্চ বেশি সমস্যা, কর্মর কোন লিঙ্গ বিভক্তি ইত্যাদি চিন্তা করতে হয়। কর্ম না থাকলে তো কোনো চিন্তা করার ব্যাপারই নেই, শুধু কর্তাকে তৃতীয়ায় নিয়ে যেতে হবে আর তারপর তপ্রত্যন্ত রূপের নপুংসক লিঙ্গের প্রথমার এক বচন বসিয়ে দিতে হবে। তাহলে ফলে না ভূতলে পতিতম। ফলেন ভূতলে পতিতম। তারপর 29 নম্বরটা হবে শিবস্য ভালে হুম ইন্দুনা হুম ভূতম। ভূতম। আর তারপর তারপর হবে বিষ্ণুনা হুম শেষনাগে শায়িতম। শায়িতম নয়, শায়িতম। 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 ঠিক আছে, তাহলে এই যে ছোট ছোট ভুলগুলো আছে এগুলো একটু ঠিক করবেন, কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে আগের বারের যে বাক্যগুলো ছিল ওখানে যেমন আপনি মানে দিশেহারা হয়ে পড়ছিলেন সেই জিনিসটা আর নেই। এগুলো একটু একটু মানে লেখার সময় একটু অবধারণা দিয়ে লিখলি এই ছোট ছোট জিনিসগুলো আর ভুল হবে না। ঠিক আছে, ভালো লাগলো আপনি কাজটা করেছেন। আচ্ছা, চিত্রিটা ম্যাডামের কি হলো এবারে? স্যার আজকে তো আপনার ক্লাস ছিল, বুঝতে পারিনি, আর আমি কিছুদিন ধরে জ্বরে ভুগছি, তাই। আচ্ছা আচ্ছা, এখন ভালো আছেন তো? না, আজকে দেখাতে ঠিক আছে। গেছিলাম, কাশি ভীষণ, ইনহেলার দিল, আর ব্লাড টেস্ট কিছুদিন পরে আবার না কমলে করতে বলেছে। ও বাবা, তাহলে তো সিরিয়াস ব্যাপার। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি শরীর ঠিক হলে উম, আগে যেরকম করে পাঠাতেন ওরকম আপনার সময় মতো করে পাঠাবেন। আগের দিনের পড়াটা সকলের মনে আছে যেটা পড়িয়েছিলাম? আগের দিন আমরা কি পড়েছিলাম, কারো মনে আছে কি পড়েছিলাম? নত্য বিধান আর সত্য বিধানটা পড়ানো। সত্যবিধান পড়েছিলাম, ঠিক আছে। আমি দেখলাম দীপান্বিতা ম্যাডাম আপনার ওই নকার আর সকারের ব্যাপারটা অনেকটা, সকার তো বিশেষ কিছু সমস্যা হয় না এবং প্রয়োগেও সেইভাবে দেখা যায় না, কিন্তু নকারের যেহেতু প্রয়োগ বাহুল্য আছে অনেকটাই মানে সেরকম ভুল আর কিছু নেই, আপনি অনেকটাই বুঝেছেন এবং ঠিকঠাক করেছেন দেখলাম সমস্ত জিনিসটা। ঠিক আছে, তো হ্যাঁ, আগের থেকে মোটামুটি ক্লাসের পরে একটু মানে সুবিধা হয়েছে, অনেকটাই হুম সুবিধা হয়েছে। আগে হুম যেরকম আর কনফিউশন ছিল। কিছুই না, শুধু আপনারা যদি ওই ওয়ার্ড গুলো মনে রাখেন যে অ, ই, উ ইত্যাদি যেগুলো আছে এগুলো যদি কার পর কি থাকবে না থাকবে এইটুকু মনে রাখেন তাহলে অতি সহজে ব্যাপারটা বোঝা যায়। ঠিক আছে, আপনারা যদি আলাদা আলাদা করে ক্রিটিক্যালি ভাবতে যান তাহলে ব্যাপারটা কঠিন, কিন্তু শুধুমাত্র এই শব্দগুলো যদি ব্যবধান করে তাহলে নয়কারের মূর্ধন্য নকার হবে এইটুকু ভেবে নিলে খুবই সহজ ব্যাপার। স্যার, ঠিক আছে, আ থাকলে তো মানে যদি উপসর্গ হিসেবে থাকে তাহলে হবে, তাছাড়া তো হবে না এমনি যদি থাকে বাক্যের না মানে না 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 শব্দের মধ্যে। হুম না, এমনি হলেও হবে কারণ অকার আর ইকার ওখানে অকারের দ্বারা ইকারের দ্বারা দুটোরই গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, যেমন ধরুন যেমন রমা শব্দ, হুম রমা শব্দের ষষ্ঠীর বহুবচনে কি রূপ করবেন? অথবা রাম শব্দের ষষ্ঠীর বহুবচনে কি রূপ করবেন? রামায়ণম। রামাণাম, মূর্ধন্য করবেন। কারণ কি,
অকার গ্রহণ ওখানে অকার ইকার এগুলো বলার সত্ত্বেও আমরা এখানে যে দীর্ঘ ইকারটা মানে দন্তনয়ের মূর্ধন্য করছি, এর দ্বারা কি বোঝাচ্ছে যে অকারের ওখানে গ্রহণ হ্রস্ব করা হলেও দীর্ঘ আকার থাকলেও হবে। ঠিক আছে? এই সেম একইভাবে নারী শব্দ দীর্ঘ ইকারান্ত শব্দ, রকারের পর হ্রস্ব ইকারের কিন্তু ব্যবধান নেই। কার ব্যবধান আছে? দীর্ঘ ইকারের। ঠিক আছে? তাহলে দীর্ঘ ইকারের ব্যবধান থাকা সত্ত্বেও হয়ে যাচ্ছে, যদিও ওখানে আমরা অকার ইকার উকার রিকার ইত্যাদি বলছি, কিন্তু দীর্ঘ বর্ণ থাকলেও অর্থাৎ অকারের যদি দীর্ঘ থাকে, ইকারের যদি দীর্ঘ থাকে, তাহলেও কিন্তু কি হবে, আপনার যে দন্তন্য আছে সেটার মূর্ধন্য হয়ে যাবে যদি রকারের পর ওই বর্ণগুলোর ব্যবধান থাকে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা একটু নতুন জিনিস কিছু দেখি। আচ্ছা, এখনো পর্যন্ত তাহলে আমার ক্লাসে কি কি পড়ানো হলো বলুন দেখি, আপনাদের কতটা কি মনে আছে, কি কি পড়িয়েছি আমি? লকার গুলো পড়িয়েছেন। আর কি পড়িয়েছি? বাক্য তারপর পরিবর্তন গুলো পড়ানো হয়েছে। আর বিভক্তি কাকে বলে সেই বিষয়ে আলোচনা করেছেন। কারকের সামান্য ধারণা দিয়েছিলেন কাকে বলে বা এরকম। আর সামান্য না, আপনাদের কারকের জন্য যেইটুকু এখন মানে বেসিক লেভেলে যেইটুকু বলার কথা সমস্তটুকুই বলা হয়েছে। কিভাবে কারক নির্ণয় করতে হয় ইত্যাদি ইত্যাদি। তারপর বিশেষ বিশেষ যেই কারকগুলো হয়, যেমন হচ্ছে দা ধাতুর প্রয়োগে যাকে দেওয়া হয় সবসময় তার থেকে চতুর্থী, গম ধাতুর প্রয়োগ হলে যেখানে যাওয়া হয় সেখানে সবসময় দ্বিতীয়া, ইত্যাদি ইত্যাদি সমস্ত জিনিসই আপনাদের বলা হয়েছে। ঠিক আছে? এরপর যেগুলো আছে ওগুলো এক্সট্রিম, ওগুলো আপনাদের যখন অ্যাডভান্স লেভেল হবে তখন আপনাদের বলা হবে। আচ্ছা, আর ধাতুর মধ্যেই আর একটা জিনিস আমি পড়েছি, লকার তো বলেছি, আর একটা জিনিস বলেছি ধাতু বিষয়ে। কার মনে পড়ছে দেখি? তো তবুতু প্রত্যয় এগুলো পড়ানো হয়েছে। হ্যাঁ, ওগুলো তো হয়েছে। আমি ধাতুর বিষয়ে বলছি, ধাতুর লকার নিয়ে বলেছি। এছাড়াও ধাতুর বিষয়ে আর একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস পড়িয়েছিলাম আমি। তিন বিভক্তিটা বলছেন? না, সে তো বিভক্তির মধ্যে আপনি বলেছেন, বিভক্তি বিষয়ে আমি পড়েছি, ওটা আপনি বলেছেন ওখানে সুপ্তিং দুটোরই অন্তর্ভাব হয়ে যাচ্ছে। আর একটা জিনিস পড়িয়েছি, গণ বলে একটা জিনিস পড়িয়েছিলাম, মনে পড়ছে? আচ্ছা, গণ ছিল। এছাড়াও আর শব্দরূপের ডিটেলসে বর্ণনা, কত ধরনের শব্দ হয়, প্রতিটা বর্ণের অন্ত অর্থাৎ আমরা যে অকারান্ত ইকারান্ত এরকম বলেছি দেখি আমরা, এই ধরনের যত সমস্ত শব্দ হয় প্রতিটার একটা একটা করে উদাহরণ ইত্যাদি দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তাই তো? হ্যাঁ, আগের দিন নত্যবিধান সত্যবিধান পড়লাম। ঠিক আছে? তাহলে একটা কথা মাথায় রাখবেন, আমরা পড়ে পড়ে তো যাচ্ছি সে ঠিক আছে, কিন্তু আমি যখন পরীক্ষায় কোশ্চেন করব আমি কিন্তু যা পড়াচ্ছি সমস্ত কিছু থেকে করব। এমন নয় যে আপনাদের শুধুমাত্র হয়তো কারক থেকেই বেশি প্রশ্ন থাকলো কিংবা এই বাচ্য পরিবর্তন থেকে বেশি প্রশ্ন থাকলো, তা কিন্তু নয়। আমি যা পড়াবো সমস্ত জায়গা থেকে সমানভাবে প্রশ্ন থাকবে। ঠিক আছে? আর আপনাদেরকে এখন থাকতেই বলে রাখছি, পরে পরীক্ষার সময় হয়তো আপনারা বলবেন যে স্যার এটা কি করে এখন পড়বো, অনেকদিন আগে পড়ানো হয়েছিল, ওসব কিন্তু আমি শুনবো না। আমি যা পড়াচ্ছি আমি সমস্ত জায়গা থেকে কোশ্চেন করব। তো এমন নয় যে আপনাদের এখনো পরীক্ষা বিষয়ে কিছু বলা হচ্ছে না বলে আপনারা মানে পরীক্ষার হয়তো এক সপ্তাহ আগেও হয়তো জানানো হতে পারে আপনাদের যে পরীক্ষা। ঠিক আছে? তাই এখন থাকতে যেগুলো মোটামুটি 2-3 মাস আগে থেকে শুরু হয়েছে সেগুলো আপনারা অভ্যাস করতে শুরু করুন এবং একটু একটু করে পড়ে রাখুন, কারণ আপনারাও নিজ নিজ কাজে ব্যস্ত থাকেন।
আর সবসময় সময়ও হয়ে ওঠে না, ঠিক আছে? তাই অবশ্যই এখন থাকতে আমি যা যা পড়িয়েছি গ্রুপে সমস্ত কিছু স্টাডি মেটেরিয়াল ইত্যাদি দেওয়া আছে, কিংবা আপনাদের তো ইউটিউব রেকর্ডিংও থাকে, সেখান থেকে যদি ভুলে যান কি কি পড়ানো হয়েছে সেগুলো কিন্তু শুনে শুনে একবার মনে করিয়ে নেবেন, এবং যা যা স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছে সেগুলো দেখে অভ্যাস করতে থাকবেন, ঠিক আছে? এটুকু বলা রইল আপনাদের। এখন স্যার স্ক্রিনটা সকল এক্সাম নেবেন না? বলুন। এক্সামটা রিটেন নেবেন না ওরাল? আমি গুগল ফর্মে পরীক্ষা নিই। গুগল ফর্মে পরীক্ষা নিলেও আমার পরীক্ষায় কিন্তু সমস্ত ধরনের ব্যাপার থাকে। প্যারাগ্রাফ রাইটিং একটা দিই, বাচ্য পরিবর্তনগুলো লিখতে হয়, টাইপিংও করতে পারেন, টাইপিং না পারলে লেখার ব্যবস্থাও আমি ওখানে রাখি। আর এছাড়াও ভুল সংশোধন বলে একটা ব্যাপার থাকে, মানে আমি কিছু ভুল বাক্য দিই, সেখানে কি ভুল আছে সেটা আপনাদের গেস করে ঠিকটা কি হবে সেটা সিলেক্ট করতে হয়। আচ্ছা, এছাড়াও শূন্যস্থান পূরণের ব্যবস্থা থাকে। তাছাড়া হচ্ছে ব্যাকরণের যা যা খুঁটিনাটি জিনিস আপনাদের পড়ানো হচ্ছে, এই দা ধাতুর যোগে হয়তো চতুর্থী, কিংবা গম ধাতুর প্রয়োগে দ্বিতীয়া, এই সমস্ত বিষয়ে হয়তো এমনি কিছু বিষয়াত্মক কিছু প্রশ্ন থাকতে পারে, কিন্তু ওগুলো সব এমসিকিউ থাকে। এমসিকিউ থাকে, ভুল সংশোধন থাকে, বাচ্য পরিবর্তন থাকে, আর প্যারাগ্রাফ রাইটিং থাকে। এগুলো হচ্ছে মেন 4টে ধরন। এর মধ্যে বা যা যা পড়ায় সেইগুলো সব দেওয়া থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, পরীক্ষার আগে আপনাদের একটা ডেমো টেস্ট নেওয়া হবে। অনেকেই আছেন যারা গুগল ফর্মে পরীক্ষা দিতে ভয় পান। আপনাদের কথা বলছি না, এর আগের ব্যাচে অনেকেই ছিলেন, এবং হয়তো এই বছরেও পরীক্ষার সময় হয়তো যারা রেগুলার ক্লাসে জয়েন হন না, তাদের মধ্যে হয়তো কেউ গুগল ফর্মে পরীক্ষা দিতে আগে একটা আমি ডেমো টেস্ট নেই, সেখানে আপনারা বুঝতে পেরে যাবেন প্রশ্ন কেমন হবে না হবে ইত্যাদি ব্যাপারে, তখন অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। আপাতত কি পরীক্ষা হবে তার জন্য আজকে আমি একবার মনে করিয়ে দিলাম আপনাদের যে আমাদের কিন্তু এতটা জিনিস পড়া হয়েছে। আপনারা হয়তো মনে হতে পারে যে অল্প জিনিস পড়ানো হয়েছে, কিন্তু ধাতুর লকার, ধাতুর গণ, সমস্ত বিভক্তি বিষয়ে ডিটেলসে বোঝানো হয়েছে আপনাদের। কারক কি, কারকের ভাগ কি, কোন কারক কিভাবে নির্ণয় করতে হয়, বিভক্তি কি সেটা তো বলাই হয়েছে। বাচ্য, বাচ্যের মধ্যে হচ্ছে কর্তৃকর্ম কিভাবে করতে হয়, কর্ম থেকে কর্তৃবাচ্য কিভাবে করতে হয়, ত প্রত্যয় দিয়ে কর্মণি কি করে করতে হয়, তবতু প্রত্যয় দিয়ে কর্তরি কিভাবে করতে হয়, সমস্ত জিনিস কিন্তু আপনাদের বোঝানো হয়ে গিয়েছে, ঠিক আছে? এরপর যেই জিনিসগুলো পড়ে থাকে এগুলো হচ্ছে ওগুলোর আনুষঙ্গিক বিষয়, যেমন হচ্ছে কিছু প্রত্যয় আছে, কৃদন্ত প্রত্যয় ইত্যাদি। তদ্ধিত প্রত্যয় কিছু আছে, সেগুলো নিয়ে কিছু বলা হবে আপনাদের। আচ্ছা, তারপর হচ্ছে কৃত্য প্রত্যয় নিয়ে কিছু বলা হবে। এগুলো ওই সমস্ত জিনিসের সঙ্গেই একসঙ্গে আমরা বাক্যে প্রয়োগ করি, কিন্তু স্বতন্ত্রভাবে বাক্য করতে গেলে আগে পর্যন্ত আমরা যেগুলো পড়লাম, অর্থাৎ বাচ্য, কারক, বিভক্তি, আপনার হচ্ছে ধাতুর যে রূপ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই ডিপেন্ডেবল। এগুলো কিন্তু এখন থেকে যেগুলো এবার আমরা পড়বো, ত্বা প্রত্যয়, তুমন প্রত্যয়, শত্রু প্রত্যয়, সানচ প্রত্যয় ইত্যাদি, এগুলো হচ্ছে ওই যেই সমস্ত আমরা এতক্ষণ ধরে পড়লাম সেগুলোরই হয়তো বিশেষণ হবে, না হলে কোনো 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 প্রত্যয়ান্ত শব্দ অব্যয় হিসেবে প্রযুক্ত হবে, ইত্যাদি জিনিসগুলো এবার আমরা দেখব, ঠিক আছে? তো সেখানেই প্রথমেই হচ্ছে ত্বা প্রত্যয়। ত্বা প্রত্যয় হচ্ছে একটা কৃৎ প্রত্যয়, ঠিক আছে? তো একটা জিনিস মনে মনে রাখবেন যে সংস্কৃতে প্রত্যয় সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে? কৃৎ প্রত্যয় সবসময় ধাতু থেকে হয়, তদ্ধিত প্রত্যয় সবসময় শব্দ রূপ থেকে হয়। কি বললাম? কৃৎ প্রত্যয় সবসময় কোথা থেকে হয়? ধাতু থেকে। ধাতু থেকে হয়। এবং তদ্ধিত প্রত্যয় সবসময় শব্দ থেকে হয়, শব্দ থেকে হয়। ঠিক আছে? এবং এই যে সমস্ত প্রত্যয়গুলো আমরা যে ত, তবতু ইত্যাদি প্রত্যয় দুটো পড়লাম, সেগুলোও কিন্তু কৃৎ প্রত্যয়। সেগুলো দেখেছেন আপনারা
যে লিক ধাতুর উত্তর ক্তবতু প্রত্যয় হয়ে লিখিতবৎ, খাদ ধাতুর উত্তর ক্তবতু প্রত্যয় হয়ে খাদিতবৎ। তাহলে প্রতিটা কৃৎ প্রত্যয় কিন্তু ধাতুর উত্তরই হয়। তদ্ধিত প্রত্যয় যেহেতু আমরা এখনো পর্যন্ত দেখিনি, তাই আমরা হয়তো বুঝতে পারবো না অতটা, কিন্তু তদ্ধিত প্রত্যয় শব্দ থেকে হয়। ঠিক আছে, আমি সম্ভবত আপনাদের যখন একদম প্রথমে প্রত্যয়, পদ কি, প্রত্যয় কি, তারপর হচ্ছে আপনার বাক্য কি, বর্ণ কি ইত্যাদি বিষয়ে বলেছিলাম, সেখানে কিন্তু আমার যতটা মনে পড়ছে তদ্ধিত প্রত্যয় বিষয়ে আপনাদের কিছু উদাহরণ আমি দেখিয়েছিলাম। যেমন হচ্ছে বসুদেব শব্দ থেকে বাসুদেব, তারপর হচ্ছে দশরথ শব্দ থেকে দাশরথী, এই দুটো উদাহরণ দিয়ে আপনাদের আমি বুঝিয়েছিলাম। আপনাদের কি মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ মনে পড়ে। হুম। তো তদ্ধিত প্রত্যয় আমরা যখন আরেকটু দেখব তখন আমরা ওটা দেখব। তো এখন আমাদের কৃৎ প্রত্যয়ের মধ্যে একটা হচ্ছে ক্তোয়া প্রত্যয়, যেটা ধাতুর উত্তর হয়। ঠিক আছে, এরপর বলা হচ্ছে ক্তোয়া প্রত্যয়ের সামান্য কিছু পরিচয়। সেটা হচ্ছে ক্তোয়া প্রত্যয় সাধারণত অতীতকাল অর্থে হয়, অর্থাৎ কোনো কিছু হয়ে গিয়েছে এই অর্থ বোঝাতেই কিন্তু ক্তোয়া প্রত্যয়ের প্রয়োগ করা হয়। আচ্ছা, এরপর আমরা যেমন দেখছিলাম যে ক্তবতু প্রত্যয়ান্ত শব্দ, শব্দের শেষে বত অংশটা আমরা পাচ্ছি। ক্তোয়া প্রত্যয়ান্ত শব্দের শেষে তকার আমরা পাচ্ছিলাম। সেগুলো কিভাবে পাচ্ছিলাম? তো আমরা দেখেছিলাম যে ক্তবতুকে ভেঙে ক, ত, ব, অ, তু, ত, উ ইত্যাদি যে জিনিসগুলো পাচ্ছিলাম, তার মধ্যে শেষের উকার আর প্রথমের যে ককার সেগুলো লোপ হয়ে গিয়ে শুধু তবৎ পড়ে থাকে। তাই তবতু প্রত্যয়ান্তর শেষে তবৎ বৎ অংশটা আমরা পাই। আর ত প্রত্যয়ের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র ককারটা লোপ হয়ে গিয়ে তকার পড়ে থাকে, তাই তকারটা আমরা পাই। এটা আমরা দেখেছিলাম। তাই তবতু প্রত্যয়ান্ত শেষে বৎ আর ত প্রত্যয়ান্ত শব্দের শেষে অকারান্ত রূপ আমরা পাচ্ছিলাম, এটা আমরা দেখেছি। এটা মনে আছে তো সকলের? হ্যাঁ। হুম। এবার বলা হচ্ছে তাহলে ত্বা প্রত্যয় যেটা আছে, ত্বা প্রত্যয় চেনার উপায় কি, বা ত্বা প্রত্যয়ান্ত যে শব্দগুলো তাদের শেষে কোন বর্ণ থাকবে, এটা একটা জিজ্ঞাসার বিষয়। তাই কি বলা হচ্ছে, ত্বা প্রত্যয়ম বিভাজ্য, অর্থাৎ ত্বা প্রত্যয়কে ভেঙে ক, ত, व, আ ইতি এতানি অক্ষরাণি প্রাপ্যন্তে, অর্থাৎ ত্বা প্রত্যয়কে ভাঙলে আমরা এই অক্ষরগুলো পাই। কি কি? কয়ে হসন্ত, তয়ে হসন্ত, বয়ে হসন্ত আর আ। এতান মধ্যে ক, ত, व, আ এগুলোর মধ্যে শুধুমাত্র ককারটা লোপ হয়ে গিয়ে শুধুমাত্র ত, व, আ এটাকে মিলিয়ে একসঙ্গে ত্বা এটা অবশিষ্ট থাকে। প্রথম যে ককার সেটা লোপ হয়ে যায়, আদিমাহা ককারাহা লুপ্যতে, অর্থাৎ এগুলির মধ্যে শুধুমাত্র ত্বা অবশিষ্ট থাকে এবং প্রথম ককারের লোপ হয়ে যায়। ঠিক আছে, তাহলে ত্বা প্রত্যয়ান্ত যত শব্দ আমরা পাবো সমস্ত শব্দের শেষে এই ত্বা অংশটা আমরা খুঁজে পাবো, যেটাকে আমরা বাংলায় বলি ত্বাচ প্রত্যয়, সেটিই হলো সংস্কৃতের ত্বা প্রত্যয়। ঠিক আছে, তো এই যে ত্বা প্রত্যয়ান্ত শব্দের শেষে আমরা কি পেলাম, তাহলে ত্বা অংশটা থাকবে। এখন আমরা দেখলাম যে ত্বা যেহেতু কৃৎ প্রত্যয়, তাই অবশ্যই এটা ধাতুর পর হবে। ঠিক আছে, আচ্ছা, এবার একটা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ত্ববতু প্রত্যয় আর ত্বা প্রত্যয় কখন দেখছিলাম, যখনই ভাববাচ্য কিংবা কর্মবাচ্য হচ্ছিল তখনই ত্ববতু এবং ত্বা প্রত্যয় হবে। তো সেখানে বিশেষ কিছু আলোচনার বিষয় ছিল না। ঠিক আছে, সমস্ত ধাতু থেকে ভাববাচ্যে এবং কর্মবাচ্যে ত্বা এবং তবতু প্রত্যয় হতে পারে। সরি, তবতু প্রত্যয় কর্তরি আর ত্বা প্রত্যয় ভাব এবং কর্মবাচ্যে হতে পারে, সেটা আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, কিন্তু ত্বা প্রত্যয় কখন হবে? যেহেতু ত্বা প্রত্যয় তো সাধারণভাবে অতীতকালে হয় সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু কোন বাচ্চে ইত্যাদি এইসবের তো এখানে নিয়ম নেই ত্বা প্রত্যয়ের ক্ষেত্রে। তাহলে এখানে বলা হচ্ছে কি, यदा क्रियापदद्वयं तिष्ठति तर्हि द्वयोः क्रिययोः मध्ये प्रथमक्रियायां यः धातुः तस्मात् धातोः क्त्वा प्रत्ययः भवति। সংস্কৃতে পড়লে হয়তো একটু কষ্ট হতে পারে, বাংলায় কি বলা হচ্ছে,
একটি বাক্যে যদি দুটি ক্রিয়াপদ থাকে, ধরুন আমরা একটা বাক্য নিলাম যে রাম ভাত খেয়ে বিদ্যালয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই বাক্যটিতে দুটি ক্রিয়াপদ আছে, একটা হচ্ছে ভাত খাওয়া, খাওয়া একটা ক্রিয়া, আর একটা হচ্ছে যাওয়া ক্রিয়া, ঠিক আছে? তাহলে ভাত খেয়ে বিদ্যালয়ে যাচ্ছে এই বাক্যটিতে দুটি ক্রিয়াপদ আছে। তাহলে কি বলা হচ্ছে, যখন একটি বাক্যে দুটি ক্রিয়াপদ থাকবে তখন দুটি ক্রিয়ার মধ্যে প্রথম ক্রিয়াপদে যে ধাতু, তাহলে এখানে যে দুটো ক্রিয়া আছে খাওয়া আর যাওয়া, এই দুটি ক্রিয়ার মধ্যে প্রথম ক্রিয়াপদ কোনটা? খাওয়া। খাওয়া। সেই খাওয়া ক্রিয়াপদের যে ধাতু অর্থাৎ খাদ ধাতু, সেই খাদ ধাতু থেকে কি হবে? ত্বা প্রত্যয় হবে, ঠিক আছে? তাহলে বাক্যে যখন দুটি ক্রিয়াপদ থাকবে, দুটি ক্রিয়াপদের মধ্যে প্রথম যে ক্রিয়াপদ, যেমন এখানে ভাত খেয়ে বিদ্যালয়ে যাচ্ছে, দুটি ক্রিয়াপদ আছে খাওয়া আর যাওয়া, দুটি ক্রিয়ার মধ্যে প্রথম যে ক্রিয়াপদ খাওয়া ক্রিয়াপদ, তার যে সংস্কৃত ধাতু খাদ ধাতু, সেই খাদ ধাতু থেকে কি হচ্ছে? ত্বা প্রত্যয় হচ্ছে। হুম, আচ্ছা, যেমন যথা অন্নম খাদিত্বা বিদ্যালয়ম গচ্ছতি, এখানে দেখুন তাহলে খাদ ধাতু থেকে ত্বা প্রত্যয় করে কি রূপ পেলাম আমরা? খাদিত্বা। এখানে দেখুন কিন্তু আগের যে ত্বা অংশটা বলা হলো সেটা কিন্তু এখানে খাদ ধাতুর ত্বা প্রত্যয় করে খাদিত্বা যে রূপ হচ্ছে সেখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে খাদিত্বা এটা হচ্ছে ত্বা প্রত্যয়ান্ত খাদ ধাতুর রূপ। এখন দুটি ক্রিয়ার মধ্যে যেহেতু প্রথম ক্রিয়া খাদ ধাতু, সেখান থেকে ত্বা প্রত্যয় হয়ে ভাত খেয়ে বিদ্যালয়ে যাচ্ছে, এটা সংস্কৃত অনুবাদ কি হলো তাহলে? অন্নম খাদিত্বা বিদ্যালয়ম গচ্ছতি। কি খেয়ে প্রশ্ন করে, কি দিয়ে প্রশ্ন করে অন্ন উত্তর পাওয়া যাচ্ছিল, তাই এখানে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হলো, আর গম ধাতুর প্রয়োগে বিদ্যালয় শব্দ থেকে কি হলো? দ্বিতীয়া বিভক্তি হলো, অন্নম খাদিত্বা বিদ্যালয়ম গচ্ছতি। কি বলা হচ্ছে? अत्र खादति इति प्रथम क्रियापदम, তাহলে খাদতি এটা হচ্ছে প্রথম ক্রিয়াপদ। গচ্ছতি ইতি দ্বিতীয় ক্রিয়াপদম, গচ্ছতি এটা হলো দ্বিতীয় ক্রিয়াপদ। अतः प्रथम क्रियापदे यह खाद धातुः, খাদিত্বা এখানে খাদ ধাতু, সেই ধাতু থেকে ত্বা প্রত্যয় হলো, ঠিক আছে? আচ্ছা, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে যেই দুটি ক্রিয়া হচ্ছে সেই দুটি ক্রিয়ার যদি একটাই কর্তা থাকে তখনই কিন্তু কি হবে? যেটা প্রথম ধাতু সেখান থেকে ত্বা প্রত্যয় হবে, কিন্তু ভিন্ন ক্রিয়াপদ হলে হবে না। যেমন ধরুন আমি বলছি রাম ভাত খাচ্ছে বা রাম ভাত খেয়েছে, শ্যাম বিদ্যালয়ে যাচ্ছে। এখানে কিন্তু রাম শ্যামঃ অন্নম খাদিত্বা রামঃ বিদ্যালয়ম গচ্ছতি এরকম বাক্য হবে না কিন্তু, ঠিক আছে? কারণ কি হচ্ছে, এখানে দুটি ক্রিয়াপদের আলাদা আলাদা কর্তা, ঠিক আছে? খাওয়া ক্রিয়ার কর্তা আলাদা, যাওয়া ক্রিয়ার কর্তা আলাদা, কিন্তু বাক্যে যখন দুটি ক্রিয়াপদ থাকবে এবং দুটি ক্রিয়াপদের একটাই কর্তা হবে তখন কিন্তু প্রথম যে ক্রিয়াপদ সেই ক্রিয়াপদ থেকে কোন প্রত্যয় হবে? ত্বা প্রত্যয় হবে। স্পষ্ট হয়েছে হ্যাঁ স্যার। দীপান্বিতা ম্যাডাম? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই তাহলে। আমরা কি বলছে? উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন বালকটি ভাত খেয়ে বিদ্যালয়ে যাচ্ছে। এখানে ভাত খাওয়া ও যাওয়া দুটি ক্রিয়া আছে, দুটি ক্রিয়ার একটি কর্তা, সেটি হলো বালক। বালকই খাচ্ছে, বালকই যাচ্ছে। এখানে বালকটি ভাত খাচ্ছে এবং বালকটি বিদ্যালয়ে যাচ্ছে। তাই খাওয়া ও যাওয়া ক্রিয়ার মধ্যে পূর্বে নিষ্পন্ন খাওয়া ক্রিয়ার যে খাদ ধাতু, সেই খাদ ধাতু থেকে ত্বা প্রত্যয় হয়ে খাদিত্বা এই রূপটি নিষ্পন্ন হয়ে বালকঃ অন্নম খাদিত্বা বিদ্যালয়ম গচ্ছতি এই বাক্যটি নিষ্পন্ন হচ্ছে, ঠিক আছে? এখানে প্রথম ক্রিয়াপদ হচ্ছে খাদনম, দ্বিতীয় ক্রিয়াপদ হচ্ছে গমনম, তাই পূর্ববর্তী যে ক্রিয়াপদ খাদনম অর্থাৎ খাদ ধাতু, সেই খাদ ধাতু থেকেই কি হলো? ত্বা প্রত্যয় হলো। আচ্ছা, এবার একটা প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র তো খাওয়া যাওয়া ছাড়াও কিছু কিছু এমন বাক্য হয় যেখানে দুটির বেশি ক্রিয়াপদ থাকে। যেমন হচ্ছে ধরুন একটা বাক্য আছে, বালকটি সকালে ঘুম থেকে উঠে
ভাত খেয়ে স্নান করে বিদ্যালয়ে যাচ্ছে। এখানে তো দুটোর বেশি ক্রিয়াপদ আছে, তাহলে এখানে কোন প্রত্যয় হবে? এখানে কি ত্বয়া প্রত্যয় হতে পারে না? এরকম যদি প্রশ্ন হয় তখন বলা হচ্ছে যে এখানেও ত্বয়া প্রত্যয় হবে। ঠিক আছে? কিভাবে হবে? তার জন্য বলা হচ্ছে ত্বয়া প্রত্যয় শুধুমাত্র যখন একটি বাক্যে দুইটি ক্রিয়া থাকে এবং ক্রিয়া দুটির একটি কর্তা থাকে তখনই হয়, এমনটি নয়। তাহলে কি বলা হচ্ছে? যখন একটি বাক্যে দুই বা ততোধিক ক্রিয়া থাকবে এবং প্রতিটি ক্রিয়ার একটি কর্তা হবে, তখন সেই সমস্ত ক্রিয়াগুলির মধ্যে অন্তিম যে ক্রিয়া তার পূর্ববর্তী যত ক্রিয়া আছে সমস্ত ক্রিয়া থেকে কি হবে? ত্বয়া প্রত্যয় হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে দেখুন, ঘুম থেকে ওঠা, ওঠা একটা ক্রিয়া, খাওয়া একটা ক্রিয়া, স্নান করা একটা ক্রিয়া, যাওয়া একটা ক্রিয়া। ৪ টে ক্রিয়াপদ আছে। যাওয়া, করা, খাওয়া আর ওঠা। এই ৪ টে ক্রিয়াপদের মধ্যে একদম শেষ ক্রিয়াপদ হচ্ছে যাওয়া ক্রিয়াপদ। তার পূর্ববর্তী ক্রিয়াপদ হচ্ছে স্নান করা, তার পূর্ববর্তী হচ্ছে খাওয়া, তার পূর্ববর্তী হচ্ছে ওঠা। ঠিক আছে? তাহলে অন্তিম ক্রিয়াপদের পূর্ববর্তী যতগুলো ক্রিয়াপদ আছে সমস্ত ক্রিয়াপদ থেকেই কি হয়ে যাবে? ত্বয়া প্রত্যয় হয়ে যাবে। এই বাক্যে ঘুম থেকে, আচ্ছা প্রথম থেকে তাহলে দেখলাম প্রথমটা, এবার দ্বিতীয়টা কি বলা হচ্ছে? যেমন বালকটি সকালে ঘুম থেকে উঠে ভাত খেয়ে স্নান করে বিদ্যালয়ে যাচ্ছে। এই বাক্যে ঘুম থেকে ওঠা, আচ্ছা ১ মিনিট ধরুন একটু। দীপান্বিতা দি, তুমি আমাকে যে 5টা বাক্য স্যার মনে হয় গ্রুপে পাঠাতে ভুলে গেছেন, তুমি একটু সেন্ড করে দেবে? হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দেবো। আচ্ছা, আমি ভুলে যাইনি, আমি পাঠিয়েছিলাম। আপনি ওই যে ত্বয়া এবং তবতুর যে স্টাডি মেটেরিয়াল গুলো আছে ওখানেই শেষে ছিল ওই বাক্যগুলো। আমি আগের দিন ক্লাসের পরই পাঠিয়ে দিয়েছিলাম আপনি বলার পর। তাহলে আমি হয়তো মিস করে গেছি। ঠিক আছে স্যার, দেখে নাও। আগের দিন দেখিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? এখানে বালকটি সকালে ঘুম থেকে উঠে ভাত খেয়ে স্নান করে বিদ্যালয়ে যাচ্ছে। এই বাক্যে ঘুম থেকে ওঠা, ভাত খাওয়া, স্নান করা, বিদ্যালয়ে যাওয়া, এই 4টি ক্রিয়াপদ আছে। এই ক্রিয়াগুলির মধ্যে অন্তিম ক্রিয়া হলো যাওয়া ক্রিয়া, এবং ঘুম থেকে ওঠা, ভাত খাওয়া, স্নান করা, এই 3টে ক্রিয়া হলো যাওয়া ক্রিয়ার পূর্ববর্তী ক্রিয়া। ঠিক আছে? এখানে স্থিত প্রতিটি ক্রিয়ার একটি কর্তা, সেটি হলো বালক। এখানে বালকটি ঘুম থেকে উঠছে, বালকটি ভাত খাচ্ছে, বালকটি স্নান করছে, বালকটি বিদ্যালয়ে যাচ্ছে। বিদ্যালয়ে যাওয়ার পূর্ববর্তী ক্রিয়া হচ্ছে স্নান করা, স্নান করার পূর্ববর্তী ক্রিয়া হচ্ছে ভাত খাওয়া, ভাত খাওয়ার পূর্ববর্তী ক্রিয়া হচ্ছে ঘুম থেকে ওঠা। সেই জন্য অন্য সব ক্রিয়াগুলির বিদ্যালয়ে যাওয়ার রূপ অন্তিম ক্রিয়ার পূর্ববর্তী হওয়ার কারণে সমস্ত ক্রিয়াপদ থেকে কি হয়ে যাবে? ত্বয়া প্রত্যয় হয়ে যাবে। ঠিক আছে? যেমন কি প্রথমে হচ্ছে যাওয়া, অন্তিম ক্রিয়া, তার পূর্ববর্তী হচ্ছে স্নানম, তার পূর্ববর্তী হচ্ছে খাদনম, তার পূর্ববর্তী হচ্ছে উত্থানম, ওঠা। ঠিক আছে? তাই এই বাক্যটাকে আমরা যদি অনুবাদ করি, বালকটি ঘুম থেকে উঠে ভাত খেয়ে স্নান করে বিদ্যালয়ে যাচ্ছে, এটাকে যদি আমরা অনুবাদ করি কি হবে? বালকः জাগরিত্বা খাদিত্বা স্নাত্বা বিদ্যালয়ম গচ্ছতি। কি হচ্ছে বালকটা অনুবাদ করলে? বালকः জাগরিত্বা খাদিত্বা স্নাত্বা বিদ্যালয়ম গচ্ছতি। বিদ্যালয়ম গচ্ছতি। ঠিক আছে? তাহলে দেখুন, অন্তিম যে গম ধাতু বা অন্তিম যে গমন ক্রিয়া, তার পূর্ববর্তী ক্রিয়া হওয়ার জন্য এখানে ওঠা ক্রিয়ার বাচক যে জাগরি ধাতু, সেই ধাতু থেকে ত্বয়া প্রত্যয় হলো। খাদ ধাতু, তার থেকেও ত্বয়া প্রত্যয় হলো।
এবং স্নান করার জন্য যে স্না ধাতু সেখান থেকেও ত্বা প্রত্যয় হলো। প্রতিটার শেষে কিন্তু দেখুন আমরা ত্বা অংশটা খুঁজে পাচ্ছি, তাই তো? যেহেতু আমরা দেখেছিলাম ত্বা প্রত্যয়ান্ত শব্দের শেষে আমরা ত্বা অংশটা খুঁজে পাবো, তাই এখানে সেগুলো পাচ্ছি। দিয়ে বাক্যটা কি হচ্ছে, বালকাহা জাগরিত্বা খাদিত্বা স্নাত্বা বিদ্যালয়ম গচ্ছতি। বুঝতে পেরেছেন? হ্যাঁ। হুম। আচ্ছা, এবার একটা জিনিস, কিছু উদাহরণ দেয়া হচ্ছে। যেমন ধরুন ক্রি ধাতু থেকে আমরা যদি ত্বা করি তাহলে কৃত্বা, হ্রি ধাতু থেকে ত্বা করলে হৃত্বা, তারপর দৃশ ধাতু থেকে ত্বা করলে দৃষ্ট্বা। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার এখানে তো আমরা ত্বা অংশটাকে শেষে পাচ্ছি না, কিন্তু এখানে দৃশ্যের যে তালবস্য তার সঙ্গে এগুলো সন্ধি হয়ে গিয়ে এখানে মূর্ধন্য শয়টয় বয়ে আকার হয়ে গিয়েছে, ঠিক আছে? খাদ ধাতু থেকে খাদিত্বা, পট ধাতু থেকে পঠিত্বা, লব ধাতু এখানেও সন্ধি হয়ে গিয়ে লব্ধ্বা, ওয়াচ ধাতু থেকে উক্ত্বা, শ্রু শ্রুত্বা, ঞা জ্ঞাত্বা, স্মৃ স্মৃত্বা, ধৃ ধৃত্বা, গম গত্বা, দা দত্বা, লিখিত্বা ইত্যাদি কিছু প্রসিদ্ধ ধাতুর পর ত্বা প্রত্যয় হলে তাদের কি রূপ হবে তার উদাহরণ। এখন দেখুন একটা জিনিস আমাদের খেয়াল করেছেন হয়তো আপনারা, ত্ব প্রত্যয়ান্ত শব্দ, ত্ববাতু প্রত্যয়ান্ত শব্দ যেগুলো হচ্ছিল সেগুলো কিন্তু ধাতুর পর হওয়ার পর যেটা তৈরি হলো সেটার পর আবার সেগুলোর কিন্তু বিশেষণ হওয়ার কারণে পুংলিঙ্গে আলাদা রকম রূপ হচ্ছিল, স্ত্রীলিঙ্গে আলাদা রকম রূপ হচ্ছিল, নপুংসক লিঙ্গে আলাদা রকম রূপ হচ্ছিল, তাই তো? যেমন ত্ববাতু প্রত্যয়ান্ত শব্দ, যেমন ধরুন দৃষ্টবৎ, এটা হচ্ছে ত্ববাতু প্রত্যয়ান্ত শব্দ, কিন্তু সেটা যদি পুংলিঙ্গ কোনো শব্দের বিশেষণ হচ্ছিল তাহলে তকারান্ত যে পুংলিঙ্গ ভগবৎ শব্দ তার মতো রূপ হচ্ছিল, স্ত্রীলিঙ্গ হলে দীর্ঘ ইকারান্ত যে নদী শব্দ তার মতো রূপ হচ্ছিল, নপুংসক লিঙ্গ হলে তকারান্ত যে জগৎ শব্দ তার মতো রূপ হচ্ছিল, ঠিক আছে? এখন তাহলে প্রশ্ন হতে পারে যে ত্বা প্রত্যয়ান্ত যে শব্দটা হলো সেটা তাহলে কার মতো রূপ হবে? তার জন্য বলা হচ্ছে যে ত্বা প্রত্যয়ান্ত শব্দ অব্যয় হয়, ঠিক আছে? যেহেতু ত্বা প্রত্যয়ান্ত শব্দ অব্যয় হয় তার চেঞ্জ হয় না, অর্থাৎ ধাতুর পর ত্বা প্রত্যয় করলে যেইটুকু হচ্ছে সেটাই ডাইরেক্ট বাক্যে ব্যবহার করা হয়, ঠিক আছে? তার আবার সেটিকে আবার বিশেষণ হিসেবে পুংলিঙ্গে আলাদা রূপ, স্ত্রীলিঙ্গে আলাদা রূপ এরকম হয় না, ঠিক আছে? সব জায়গাতে একই রূপ হয়। এখন অব্যয় কাকে বলে তার জন্য একটা প্রসিদ্ধ শ্লোক আছে, সদৃশম ত্রিষু লিঙ্গেষু বিভক্তিষু চ বচনেষু, সদৃশম ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু वचनेषु च सर्वेषु यन्नव्येति तदव्ययम्। এই শ্লোকটা আপনারা জানেন? না, জানি না। আচ্ছা, তাহলে অব্যয় কাকে বলে তার জন্য কি বলা হচ্ছে, সদৃশম ত্রিষু লিঙ্গেষু, তিনটি লিঙ্গে যার সমান রূপ হয়। আর কথা, সর্বাসু চ বিভক্তিষু, সমস্ত বিভক্তিতে যার সমান রূপ হয়, বচনেষু চ সর্বেষু, সমস্ত বচনে যার সমান রূপ হয়, ইয়ান্না বিয়েতি তদব্যয়ম, অর্থাৎ যার কোনো বিয়েতি অর্থাৎ পৃথক বা অন্যথা হয় না তাকেই অব্যয় বলা হয়। অর্থাৎ আমরা দেখেছি অব্যয় হয়তো পুংলিঙ্গের পর বসানো হলো তাও অব্যয় অব্যয়ের মতোই থাকে, বহু বচনে বসানো হলেও একই রূপ হয়, স্ত্রীলিঙ্গের এক বচনে বসালেও যা রূপ হয়, আবার নপুংসক লিঙ্গের দ্বিবচনে বসালেও ওই একই রূপ হয়, ঠিক আছে? এমন নয় যে বিশেষ্য চেঞ্জ হচ্ছে বলে অব্যয় যেটা বসানো হচ্ছে সেটারও চেঞ্জ হবে, এরকম হয় না, ঠিক আছে? তাই যেহেতু ত্বা প্রত্যয়ান্ত শব্দটাও একটা অব্যয়, তার তিনটে লিঙ্গে সমস্ত বিভক্তিতে সমস্ত বচনে একই রকম রূপ হবে। অর্থাৎ আমরা যদি এখানে বলি যে বালকাহ জাগরিত্বা খাদিত্বা স্নাত্বা বিদ্যালয়ম গচ্ছতি, যদি বলি বালিকা জাগরিত্বা খাদিত্বা স্নাত্বা বিদ্যালয়ম গচ্ছতি, অথবা যদি বলি মিত্রম জাগরিত্বা খাদিত্বা স্নাত্বা বিদ্যালয়ম গচ্ছতি, সবার ক্ষেত্রে কিন্তু এক হচ্ছে, ঠিক আছে? কিন্তু তবতুর ক্ষেত্রে কি হচ্ছিল, বালকः স্নাতবান বালিকা খাদিতবতী মিত্রম জাগরিতবৎ, এরকম রূপ হচ্ছিল, তাই তো?
কিন্তু এখানে সেই জিনিসটা হচ্ছে না, কারণ ত্বা প্রত্যয়ান্ত রূপগুলো হচ্ছে অব্যয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার। এবার এখানে কিছু অভ্যাসের জন্য বাক্য দেয়া হয়েছে। মুখে মুখেই করা যেতে পারে। এখানে মাধব খেয়ে পড়ছে, দুটো ক্রিয়াপদ আছে, একটাই কর্তা। খাদ ধাতু একটা আছে, একটা হচ্ছে পট ধাতু, দুটোর কর্তা একটাই মাধব। তাই পূর্ববর্তী যে ক্রিয়া খাদ ধাতু, সেখান থেকে কি হবে? ত্বা প্রত্যয় হবে। তাহলে বাক্যটা কি হবে? মাধবः মাধবः খাদিत्वा খাদিत्वा পঠতি। পঠতি। পাঠাতি। আচ্ছা, তারপর মাধবः মাধবः অন্নম अन्नं খাদিত্वा खादित्वा পঠতি। पठति। হুম, তারপর মাধবः माधवः अन्नं अन्नं खादित्वा খাদিत्वा स्नात्वा পঠতি। पठति। হুম, তারপর माधवः अन्नं खादित्वा स्नात्वा पठित्वा विद्यालयं गच्छति। বিদ্যালয়ম গচ্ছতি। তাহলে স্পষ্ট হয়েছে ত্বা প্রত্যয়? কোনো জিজ্ঞাসা কিংবা কোনো শঙ্কা, কোনো বুঝতে অসুবিধা? না স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা, চিত্রিত ম্যাডাম আপনার? না স্যার, ঠিক আছে। হুম, আচ্ছা, এবার এটা যদি বলা হয় মঠ কি মন্দির হবে? না, মঠ মঠা। আচ্ছা। ভক্তः ভক্তः মঠं মঠে গচ্ছতি। গচ্ছতি। হুম, ভক্তः মঠম গচ্ছতি। চিত্রিত ম্যাডাম আপনি কি বললেন? আমি সপ্তমী মঠেতে মানে সপ্তমী বিভক্তি বললাম। না, সপ্তমী তো হবে না, গম ধাতুর প্রয়োগে কি দ্বিতীয়া, হবে? হ্যাঁ ভুলে গেছি। দ্বিতীয়া হবে। আপনারটা শুনেই আমার কানে লাগলো, সেই জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা, তারপর ভক্তः স্নাত্বা মঠম গচ্ছতি। হুম, তারপর একটা ভক্তः স্নাत्वा मठं गत्वा হুম, देवं नमति। দেবম নমতি অথবা দেবতাম প্রণমতি। তাই তো? চিত্রিত হ্যাঁ, ম্যাডাম কি হবে বলুন? ভক্তः স্নাত্বা মঠম গত্বা হুম, হুম, দেবতাম নমতি বা প্রণমতি। হ্যাঁ ঠিক। হুম, ভক্তः স্নাত্বা মঠম গত্বা দেবতাম নমতি। তারপর ভক্তः भक्तः स्नात्वा मठं गत्वा গত্বা देवतां नत्वा হ্যাঁ नत्वा প্রসাদম प्रसादं গ্রহণ করা হচ্ছে। গ্রহ ধাতু রূপায় গৃহ্ণাতি। গৃহ্ণাতি, হ্যাঁ। ভক্তः স্নাত্বা মঠম গত্বা দেবতাম নত্বা প্রসাদম গৃহ্ণাতি। তারপর ভক্তः ভক্তः স্নাত্বা মঠं গত্वा গত্বা দেবতাম দেবতাं নত্वा নত্বা প্রসাদं প্রসাদম গৃহীত্বা না, গৃহীত্বা গৃহীত্বা। গ্রহ ধাতু রূপায় গৃহীত্বা। প্রসাদं গৃহীত্वा গৃহম গচ্ছতি। গচ্ছতি। হুম, তাহলে দেখুন, এত বড় বাক্য কিন্তু অতি সহজে করা যেতে পারে। ঠিক আছে? এত বড় বাক্য দেখে আমরা যদি বা প্রত্যয় কোনো মানুষ না জানে, তাহলে সে ভাববে যে এতগুলো বাক্য, মানে একটি বাক্য কিন্তু বাক্যগুলোর মধ্যে অনেকগুলো অংশ রয়েছে। প্রথমে সে স্নান করছে, তারপর মঠে যাচ্ছে, তারপর দেবতাকে নমস্কার করছে, প্রসাদ গ্রহণ করছে, সেখানে দিয়ে বাড়ি আসছে। ঠিক আছে? তাহলে এখন টেনশন হতে পারে যে কিভাবে একটার পর আর একটা লিঙ্ক করা হবে। কিন্তু যদি কেউ ত্বা প্রত্যয়ান্ত শব্দের রূপ জানে বা ত্বা প্রত্যয়ের ব্যবহার জানে, তাহলে কিন্তু যত বড়ই বাক্য হোক না কেন, একটি মাত্র হাজারটা ক্রিয়াপদ থাকলেও সমস্ত ক্রিয়াপদের যদি একটি কর্তা থাকে, তাহলে অন্তিম যে ক্রিয়াপদ তার পূর্ববর্তী যত ক্রিয়াপদ আছে সমস্তগুলো থেকেই কি হতে পারে? ত্বা প্রত্যয় করা যেতে পারে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ।
আচ্ছা, এই বাক্যগুলো আমি স্লাইডটা দিয়ে দেবো, এগুলো আপনারা বাড়িতে করবেন, ঠিক আছে? কৃষ্ণ স্নান করে গীতা পড়ে ভাত খেয়ে বিদ্যালয়ে যাচ্ছে। নরেন্দ্র খেলা করে পড়ে ধ্যান করে ঘুমাচ্ছে। সীতা ফুল তুলে দেবতাকে প্রণাম করে বাড়ি যাচ্ছে। এই 3টে বাক্য আপনারা বাড়িতে করবেন, ঠিক আছে? তাহলে ত্বা প্রত্যয় বোঝা গেল? কোনো সমস্যা কিংবা জিজ্ঞাসা কিছু নেই, তাই তো? না স্যার। আচ্ছা, স্যার এই স্লাইডটা তো দিয়ে দেবেন, ওই যে রূপগুলো ছিল, অনেকগুলো ধাতুর একটু অন্যরকম রূপ ছিল, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ দিয়ে বুঝতে দেবো পারলাম না। আমি। হ্যাঁ, হ্যাঁ, ক্লাসটা শেষ হলেই দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তুমুন প্রত্যয়। কি প্রত্যয়? তুমুন প্রত্যয়। এটাও হচ্ছে একটা কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় হলেই কোথা থেকে হবে তাহলে? কৃৎ প্রত্যয় মানে ধাতুর পরে মানে ধাতুর ধাতুর পরে। স্তর, হ্যাঁ, হ্যাঁ। হুম, হ্যাঁ। ধাতুর পরে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে তুমুন প্রত্যয়ের কিছু সামান্য পরিচয় দেখা যাক। যেমন ত্বয়া প্রত্যয় দেখেছিলাম, তবতু প্রত্যয়, ত্বয়া প্রত্যয়, সেরকম তুমুন প্রত্যয় সামান্য পরিচয় কি? বলা হচ্ছে যে তুমুন প্রত্যয় নিমিত্ত অর্থ বা কারণ অর্থে হয়, ঠিক আছে? কোনো কিছুর নিমিত্ত বা কোনো কিছুর জন্য বা কোনো কিছুর কারণে, এই রকম যে অর্থ আমরা বাংলায় বলি, এই অর্থ বোঝানোর জন্য তুমুন প্রত্যয় হয়, ঠিক আছে? এখন তুমুন প্রত্যয়কে ভাঙলে আমরা কি কি পাই? তয় হসন্ত উ, ময় হসন্ত উ, দন্তন্বয় হসন্ত, এই অক্ষরগুলো আমরা পাই। এগুলির মধ্যে অন্তিম যে উ আর দন্তন্য, এগুলো লোপ হয়ে গিয়ে শুধুমাত্র তয়ে হসন্ত উ, ময়ে হসন্ত অর্থাৎ তুম অবশিষ্ট থাকে, ঠিক আছে? তাহলে তবতু প্রত্যয়ের শেষে আমরা তবৎ পাচ্ছিলাম, ত প্রত্যয়ান্ত শব্দের শেষে আমরা ত পাচ্ছিলাম, ত্বা প্রত্যয়ান্ত শব্দের শেষে আমরা ত্বা পাচ্ছিলাম। তুমুন প্রত্যয়ান্ত শব্দের শেষে আমরা কি পাবো? তুম পাবো, ঠিক আছে? যত তুমুন প্রত্যয়ান্ত শব্দ আছে, সমস্ত তুমুন প্রত্যয়ান্ত শব্দের শেষে আমরা তুম 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 এই অংশটা খুঁজে পাবো। তুমুন প্রত্যয় ধাতুর পর হয়, এটা তো সামান্য ব্যাপার। যেহেতু তুমুন প্রত্যয় কৃৎ প্রত্যয়, তাই ধাতুর পর অবশ্যই হবে, এটা বলাই বাহুল্য। এরপর বলা হচ্ছে যেমন ত্বা প্রত্যয় কখন হবে কিছু নিয়ম আছে, তুমুন প্রত্যয় কখন হবে সেটার জন্য একটি বিশেষ নিয়ম আছে। কি বলা হচ্ছে যে কদাচিৎ একস্যাহ ক্রিয়ায়াহ কৃতে অপরা ক্রিয়া ক্রিয়তে, অর্থাৎ কখনো কখনো একটি ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া করা হয়। যেমন খাদনার্থম গচ্ছতি, অত্র খাদন ক্রিয়ায়াহ কৃতে গমন ক্রিয়া ক্রিয়তে, ঠিক আছে? অর্থাৎ ধরুন রান্না আর এক জায়গায় হচ্ছে, আর যে খাবে সে আর এক জায়গায় রয়েছে। এখন খেতে হবে, তার জন্য আগে তাকে কি করতে হবে? যেখানে রান্না করছে বা যেখানে খাবার দেওয়া হচ্ছে সেখানে তাকে যেতে হবে, ঠিক আছে? তাহলে খাওয়ার জন্য তাকে যাওয়া ক্রিয়াটা করতে হচ্ছে, ঠিক আছে? কি বলা হচ্ছে এরপর? বাক্যে यदा एकस्याः क्रियायाः कृते अपरा क्रिया क्रियते तदा तस्याः क्रियायाः कृते तदा यस्याः क्रियायाः कृते अपरा क्रिया क्रियते तस्याः क्रियायाः तुमुन् प्रत्ययः भवति। অর্থাৎ যখন বাক্যে একটি ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া করা হবে, তখন যেই ক্রিয়ার জন্য অপর ক্রিয়াটি করা হচ্ছে সেই ক্রিয়া থেকে তুমুন প্রত্যয় হবে। যেমন খাবার জন্য যাচ্ছে, এই বাক্যটিতে খাওয়া ক্রিয়ার জন্য যাওয়া ক্রিয়াটি করা হচ্ছে, তাই খাওয়া ক্রিয়া থেকে তুমুন প্রত্যয় হবে, ঠিক আছে? যেই ক্রিয়ার জন্য আরেকটি ক্রিয়া করা হচ্ছে সেই ক্রিয়া থেকে তুমুন প্রত্যয় হবে। বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ স্যার। দীপান্বিতা ম্যাডাম? হ্যাঁ, মানে যে ক্রিয়াটির জন্য অন্য একটি ক্রিয়া হচ্ছে, মানে যার জন্য হচ্ছে তার ক্ষেত্রে তুমুন হবে। হুম, মানে
যেটার জন্য আর একটা কিছু করা হচ্ছে তার থেকে তুমুন হবে, কিন্তু ক্রিয়া হতে হবে। ঠিক আছে, যেমন দেখুন কি বলছে, যেমন রাম সীতাকে দেখতে যাচ্ছে, এখানে দেখা ও যাওয়া দুটি ক্রিয়া আছে। এখানে দেখা ক্রিয়ার জন্য যাওয়া ক্রিয়াটি করা হচ্ছে। ঠিক আছে, গমন ক্রিয়া কার জন্য করা হচ্ছে? দর্শন ক্রিয়ার জন্য। তাই দর্শন ক্রিয়ার যে দৃশ ধাতু, সেই দৃশ ধাতু থেকে তুমুন প্রত্যয় হয়ে রামঃ সীতাম দ্রষ্টুম গচ্ছতি রূপ হল। যেহেতু দেখা ক্রিয়ার জন্য যাওয়া ক্রিয়াটি করা হচ্ছে, তাই দেখা ক্রিয়া বোঝানোর জন্য যেই দৃশ ধাতুর ব্যবহার করা হয়, সেই দৃশ ধাতু থেকে তুমুন প্রত্যয় করে দ্রষ্টুম এই রূপটি পাওয়া যাচ্ছে। তাই রাম সীতাকে দেখতে যাচ্ছে এই বাক্যটিকে অনুবাদ করলে আমরা কি পাচ্ছি? রামঃ সীতাম দ্রষ্টুম গচ্ছতি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এরপর কিছু প্রসিদ্ধ ধাতুর পর যদি তুমুন প্রত্যয় করা হয়, কি রূপ পাওয়া যাবে? ক্রি ধাতু থেকে তুমুন করলে কর্তুম, হ্রি ধাতু থেকে তুমুন করলে হরতুম। তাহলে দেখুন প্রতিটার ক্ষেত্রে কিন্তু শেষে তুম তুম অংশটা আমরা পাবো। ঠিক আছে, দৃশ ধাতু থেকে তুমুন করলে দ্রষ্টুম, ওখানেও যেমন দৃষ্টবা সন্ধি হয়ে অন্যরকম রূপ হয়ে যাচ্ছিল, এখানেও কিন্তু তুমি আছে, কিন্তু দৃশ ধাতু তালবস্যয়ের সঙ্গে সন্ধি হয়ে তুমে সন্ধি হয়ে দ্রষ্টুম এইরকম হয়ে যাচ্ছে। খাদ ধাতু থেকে তুমন করলে খাদিতুম, পঠ ধাতু থেকে তুমন করলে পঠিতুম, লব ধাতু থেকে তুমন করলে লব্ধুম, ওয়াচ ধাতু থেকে তুমন করলে বক্তুম, শ্রু ধাতু থেকে তুমন করলে শ্রোতুম, জ্ঞা ধাতু থেকে তুমন করলে জ্ঞাতুম, স্মৃ ধাতু থেকে তুমন করলে স্মর্তুম, ধৃ ধর্তুম, গন্তুম, দাতুম ইত্যাদি ইত্যাদি রূপ হয়। ঠিক আছে, আচ্ছা, একই প্রশ্ন এখানেও হতে পারে, অর্থাৎ ত্বা প্রত্যয়ের ক্ষেত্রে যে প্রশ্নটা হলো, এখানেও সেই প্রশ্ন হতে পারে যে তুমুন প্রত্যয়ান্ত শব্দের রূপও তাহলে তিন লিঙ্গে কি আলাদা আলাদা হবে না কি হবে? তার জন্য কি বলা হচ্ছে যে তুমুন প্রত্যয়ান্ত শব্দও হচ্ছে অব্যয়। ঠিক আছে, তাই তুমুন প্রত্যয়ান্ত শব্দেরও কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, এখানে যদি আমরা বলি যে রাম সীতাকে দেখতে যাচ্ছে, রামঃ সীতাম দ্রষ্টুম গচ্ছতি, এখানে যদি আমরা এটা বলতাম সীতা রামাম দ্রষ্টুম গচ্ছতি, তাহলে এখানে কর্তা আকারান্ত স্ত্রীলিঙ্গ হওয়ার জন্য দ্রষ্টুম এখানেও যে কিছু চেঞ্জ হবে তা কিন্তু নয়। ঠিক আছে, আবার এখানে পুংলিঙ্গ আছে বলে এখানে যে কিছু চেঞ্জ হবে তা কিন্তু নয়। ঠিক আছে, কারণ তুমুন প্রত্যয়ান্ত শব্দ অব্যয়, তাই কর্তা কিংবা কর্তা স্ত্রীলিঙ্গ হোক, পুংলিঙ্গ হোক অথবা নপুংসকলিঙ্গ হোক, তুমুন প্রত্যয়ান্ত শব্দের মধ্যে তার কোনো প্রভাব পড়ে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে তাহলে এবার অভ্যাসের জন্য আগের বাক্যটার মতো এই ত্বা প্রত্যয়ের মতো কিছু অভ্যাসের জন্য বাক্য দেওয়া হয়েছে, বলুন কি হবে এটা? মাধবः মাধবः পঠতি পঠতি, হুম মাধবः মাধবः পুস্তকं পঠতি, পুস্তকं হুম পঠতি মাধবः আহ, পরীক্ষাকে কি করবো? পরীক্ষাকে পরীক্ষায় বলে। তাহলে এটা কি এরকম হবে? মাধবः পরীক্ষা পরীক্ষায়াম লিখিতুম পঠতি। হুম একদম ঠিক বলেছেন। পরীক্ষায়াম এখানে সপ্তমী কেন হলো? কুত্রা লিখিতম পাঠাতি, তার জন্য কি উত্তর পাওয়া যাচ্ছে? পরীক্ষা উত্তর পাওয়া যাচ্ছে। তাই কাসমিন বা কুত্তরে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যায় সেখানে কি হয়? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। তাই মাধবः পরীক্ষায়াম লিখিতুম পুস্তকম পঠতি বা শুধু পাঠাতি। বুঝতে পেরেছেন চিত্রিটা ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ
আচ্ছা, তারপরেরটা করুন। ভক্তः ভক্তः মঠম মঠম গচ্ছতি গচ্ছতি হুম ভক্তः ভক্তः শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণম হুম দৃষ্টুম দ্রষ্টুম মঠম দৃষ্টুম না, দ্রষ্টুম। কি হ্যাঁ সিস্টেমে না? দ্রষ্টুম দ্রষ্টুম। মঠম গচ্ছতি হুম গচ্ছতি ভক্তः স্নাত্वा স্নাতুম শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণম দ্রষ্টুম মঠম গচ্ছতি। হুম এখানে কিন্তু ত্বা প্রত্যয় অ্যাড হয়ে গেল। হুম ঠিক আছে, কিভাবে অ্যাড হচ্ছে দেখুন। ত্বা প্রত্যয় তুমুন প্রত্যয় একই বাক্যের মধ্যে। তারপর ভক্তः ভক্তः স্নাত্वा স্নাত্বা শ্রীরামকৃষ্ণম কৃষ্ণম দ্রষ্টুম দ্রষ্টুম প্রসাদম হুম 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 না আচ্ছা, দেখতে এখানে মঠটা পরে ধরুন, দেখতেটা আগে পড়ুন, তারপর মঠটা পড়ুন। অর্থাৎ ভক্ত স্নান করে শ্রী রামকৃষ্ণকে দেখতে মঠে গিয়ে প্রসাদ গ্রহণ করেছে বা করছে। এরপর কি হবে বাক্যটা বলুন। ভক্তः স্নাত্বা হুম শ্রীরামকৃষ্ণম দ্রষ্টুম দৃष्ट्वा হুম দৃষ্টুম নয়, বারবার ভুল হচ্ছে আপনার। মঠম গত্वा হুম প্রসাদম গৃহ্ণাতি। ভক্তः স্নাत्वा শ্রীরামকৃষ্ণম দ্রষ্টুম মঠম গত্वा প্রসাদম গৃহ্ণাতি। তারপর ভক্তः স্নাত্वा শ্রীরামকৃষ্ণম দ্রষ্টুম দ্রষ্টুম মঠম গত্वा প্রসাদম প্রসাদম গৃহীত্वा গৃহম গৃহম গচ্ছতি। হুম ঠিক আছে। আচ্ছা, তারপর কৃষ্ণ স্নান করে ভাত খেয়ে গীতা শুনতে যাচ্ছে। নরেন্দ্র খেলা করে পড়ে ধ্যান করে ঘুমাতে যাচ্ছে। সীতা ফুল তোলার জন্য বাগানে যাচ্ছে। এই তিনটে হলো আপনাদের বাড়ির কাজ। ঠিক আছে, তাহলে ওখানে তিনটে, এখানে তিনটে, টোটাল 6টা বাক্য। বুঝতে পেরেছেন? তুমুন প্রত্যয় নিয়ে তাহলে কিছু জিজ্ঞাসা কারো? না ঠিক আছে স্পষ্ট হলো তাহলে ত্বা এবং তুমুন? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, আজকে তাহলে আমরা দুটো প্রত্যয় পড়লাম, আর বাকি দুটো প্রত্যয় আমরা আবার পরের দিন দুটো প্রত্যয় দেখব। ঠিক আছে, একদিনে দুটো তিনটে প্রত্যয় দেখলে সব গুলিয়ে যাবে। তো আজকে আমরা একটু অন্য কিছু দেখি আবার, যেহেতু এখন অনেকটা সময় আছে। ভালো লাগলো ত্বা প্রত্যয় এবং তুমুন প্রত্যয় পড়তে? কঠিন লাগলো না তো? না ভালো লেগেছে না স্যার। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, সর্বনাম শব্দ, এটা একটা খুব ক্রিটিক্যাল জিনিস। মানে আমরা প্রচন্ড গন্ডগোল করি এখানে। প্রচন্ড মানে একদম পুরো বাক্যের মধ্যেই সর্বনাম শব্দ এসে পড়লেই মাথার মধ্যে
সেই সুপার সাইক্লোন তৈরি হয়ে যায় আর কি, মানে কোথায় কি করতে হবে, কোথায় কি বিভক্তি হবে, এটা কোথাকার রূপ, কিচ্ছু মাথায় আসে না আমাদের, এরকম একটা ব্যাপার। তো প্রথমেই সর্বনাম শব্দ কাকে বলে সেটা দেখতে গেলে আমরা সকলেই জানি, বাংলা কিংবা ইংরেজিতে আমরা প্রয়োগ করি, সংস্কৃতেও সর্বনাম শব্দের প্রয়োগ করা হয়। সর্বনাম শব্দ কাকে বলে তাহলে? মেন যে বিশেষ্য বা যেটা মেন নামপদ বা কারো কিছু নাম ইত্যাদি যেটা আছে, তার পরিবর্তে বাক্যে যেই পদটা ব্যবহার করা হয় বা যেই শব্দটা ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম শব্দ। যেমন রাম বিদ্যালয়ে যাচ্ছে, সে খুব বুদ্ধিমান ছাত্র। এখানে প্রথম বাক্যে যে রাম আছে তাকে বোঝাবার জন্য পরের বাক্যে সে যে শব্দটা, এই যে শব্দটা প্রয়োগ করা হলো, এটা হচ্ছে সর্বনাম, অর্থাৎ বিশেষ্য কিংবা নামের জায়গায় যে শব্দ প্রয়োগ করা হয় তাকে বলা হয় সর্বনাম শব্দ। বুঝেছেন? হ্যাঁ স্যার। এরপর সর্বনাম শব্দের কিছু বিশেষ সর্বনাম শব্দ আছে যেগুলো সংস্কৃতে ভূরিশ প্রয়োগ করা হয়, অর্থাৎ মানে কিছু বাক্য বলতে গেলেই আমাদের সেই সব সর্বনাম শব্দের সাহায্য নিতে হয়। তার মধ্যে প্রথমেই যে শব্দটা এসে উপস্থিত হয় মনের মধ্যে সেটা হচ্ছে অস্মৎ শব্দ। ঠিক আছে, অস্মৎ শব্দের রূপ আমরা সকলেই পড়েছি, কিন্তু এই দ্বিতীয়া, চতুর্থী এবং ষষ্ঠী অস্মৎ শব্দের কিছু বিকল্পের রূপ হয়। ঠিক আছে, তার মধ্যে দেখবেন কেবলমাত্র দ্বিতীয়ার একবচন আর চতুর্থীর একবচনের রূপ আলাদা হয় একটু, বাদ বাকি সমস্ত জায়গায় কিন্তু একই রকম রূপ হয়। ঠিক আছে, দেখুন প্রতিটাতে মা, মেয়ে এইগুলো বাদ দিয়ে নৌ নৌ নৌ, নাহা 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 একই রকম রূপ হয়। ঠিক আছে, অস্মৎ শব্দের রূপ আপনাদের মুখস্থ আছে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তার সঙ্গে কিন্তু বিকল্প রূপগুলোও মুখস্থ করতে হবে। এরপর হচ্ছে ইয়ুষ্মৎ শব্দ। ইয়ুষ্মৎ শব্দেরও দ্বিতীয়া, চতুর্থী, ষষ্ঠী এগুলিতে কি আছে? বিকল্পের রূপ আছে। এখানেও ওখানে মা মেয়ে ছিল, এখানে ত্বাতে আছে, ওখানে নৌ নাহা ছিল, এখানে বাম বাহা আছে। ঠিক আছে, মনে রাখার একদম সহজ উপায়, ওখানে মা মেয়ে, এখানে ত্বাতে, ওখানে নৌ নাহা, এখানে বাম বাহা। ঠিক আছে, বাদ বাকি রূপ কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে প্রথমে অস্মৎ শব্দ, তারপর ইয়ুষ্মৎ শব্দ, তারপর হচ্ছে ভবৎ শব্দ। অর্থাৎ আমরা কাউকে সম্মান বোঝাতে চাইলে, অর্থাৎ আপনি আপনি যদি বলি তাহলে কিন্তু ভবৎ শব্দ, আর তুমি তুমি যেটা আমরা বলি বাংলায় সেটার ক্ষেত্রে ইয়ুষ্মৎ শব্দ। ঠিক আছে, তো ভবৎ শব্দের রূপ কিরকম হয়? তকারান্ত পুংলিঙ্গ রূপ। তাহলে ভবান, ভবন্তৌ, ভবন্তঃ, ভবন্তাম, ভবন্তৌ, ভবতঃ, ভবতা, ভবদ্ভ্যাম, ভবদ্ভিঃ, ভবতে, ভবদ্ভ্যাম, ভবদ্ভ্যঃ, ভবতঃ, ভবদ্ভ্যাম, ভবদ্ভ্যঃ, ভবতঃ, ভবতোঃ, ভবতাম, ভবতি, ভবতোঃ, ভবৎসু। কিন্তু যদি ধরুন আমরা কোনো মহিলাকে আপনি বলে বলতে চাইছি, তখনও কিন্তু এই ভবান, ভবন্তৌ, ভবন্তঃ রূপ হবে না, তখন কি রূপ হবে? দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ ভবতি শব্দ হয়ে যাবে। ঠিক আছে, তখন নদী শব্দের মতো রূপ হবে। তাহলে ভবতি শব্দের রূপ কিরকম হবে বলুন? প্রথমে প্রথমার এক বচনে, প্রথমার এক বচনে ভবতি, ভবত্যৌ, ভবত্যঃ, তারপর ভবতিম, ভবতিম, ভবত্যৌ, ভবত্যৌ, ভবতিঃ, ভবত্যাহ, হুম, ভবতি, বিসর্গ হবে কি ওখানে? ভবত্যাহা। ভবত্যা, না, হ্যাঁ, ভবতি, ভবত্যা, ভবত্যা, ভবতি, ভবতিভ্যাম, ভবতিভ্যাম, ভবতিভিঃ, হুম, ভবতৈ, ভবতিভ্যাম, ভবতিভ্যঃ, না না, কি ভবত্যাহ, চতুর্থীর এক বচনে কি রূপ বললেন চিত্রিতা ম্যাডাম? ভবতৈ, তৈ, ভবতৈ, বানান কি? বানান ভ ব তয়জফলা ওই। ওই, তাহলে ভবতৈ যে বলছেন ওখানে কি মানে
অন্তস্থ যকারটার উচ্চারণ হচ্ছেই না তো, তাহলে কিভাবে করা যেতে পারে বলুন? ভাবাত 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 ইয়াই, ভাবাত ইয়েই, একসঙ্গে বলুন। ভাবাত ইয়ই, একসঙ্গে ভাবাত ইয়াই। ভাবাত তিয়াই। ঠিক হয়েছে। হ্যাঁ, ভাবাত ইয়াই। ভবত্যই ভবতিভ্যাম ভবতিভ্যঃ তারপর ভবত্যাহ ভ্যাম, ভবতিভ্যাম হুম ভবতিভ্যঃ হুম ভবত্যাহ হুম ভবত্যোঃ ভবত্যোঃ ভবতীনাম, হুম তারপর ভবত্যাম হুম ভবতোঃ ভবতিষু, ভবত্যাম, তারপর ভবত্যোঃ ভবত্যোঃ ভবত্যাম। ভবতিষু। ভবতিষ্যু। তাহলে ভবৎ শব্দের স্ত্রীলিঙ্গ এবং নপুংসকলিঙ্গ দুটো, পুংলিঙ্গে ব্যবহার হয়। ঠিক আছে, এই দুটো রূপ কিন্তু মুখস্থ রাখতে হবে। অস্মৎ শব্দ, ইউষ্মৎ শব্দ ভবৎ শব্দের স্ত্রীলিঙ্গে এবং পুংলিঙ্গে। তারপর ইদম, এতৎ, অদস্তৎ, এই চারটে শব্দ। ইদম শব্দের তিন লিঙ্গে হয়, এতৎ শব্দের তিন লিঙ্গে হয়, অদস শব্দের তিন লিঙ্গে হয়, তৎ শব্দের তিন লিঙ্গে হয়। কিন্তু আমরা দেখেছি যে এই শব্দটিকে বোঝাবার জন্য সংস্কৃতের তিনটে সর্বনামের প্রয়োগ করা হয়। কি কি? ইদম, এতৎ, অদস। তিনটে শব্দ, অর্থ কিন্তু একটাই, সেটা হচ্ছে এটি। এখন আপনাদের মধ্যে মনে কোনোদিন প্রশ্ন এসেছে কিনা জানি না, যে তিনটে শব্দের একই অর্থ, তাহলে আমরা তিনটে শব্দের প্রয়োগ করব কেন? যে কোনো একটা শব্দের প্রয়োগ করেই অর্থটাকে আমরা বুঝিয়ে দিতে পারি। তাহলে যে কোনো একটা শব্দকে আমরা রাখি, বাকি দুটোকে সংস্কৃত ডিকশনারি থেকে বাদ দিয়ে দিই। কারণ একই অর্থ বোঝাবার জন্য হাজারটা শব্দরূপ মুখস্থ করে, কিংবা হ্যাঁ ডিকশনারিতে থাক, আমাদের সিলেবাসে রাখার দরকার নেই। এটা কখনো মনে হয়েছে আপনাদের? না। কিন্তু সংস্কৃত মুনি ঋষিরা অতটাও মানে বোকা ছিলেন না, কিংবা অতটাও তাদের বৃথা সময় ছিল না যে তারা একটা, আসলে তো এগুলো ব্যাকরণের দ্বারা সিদ্ধ রূপ, ঠিক আছে, অয়ম, ইমো, ইমে ইত্যাদি যে রূপগুলো আছে, ওগুলো তো ব্যাকরণের রূপের দ্বারা মানে সূত্রের দ্বারা সিদ্ধ হয়েছে। পাণিনি মুনি অতটাও মূর্খ ছিলেন না যে একটা বৃথা শব্দকে সিদ্ধ করবার জন্য হাজার সূত্র উনি প্রণয়ন করে দিলেন। ঠিক আছে, তার পিছনে কিছু কারণ আছে। কি কারণ? সেটা হচ্ছে ইদমস্তু সন্নিকৃষ্টে সমীপতরবর্তী চৈতদো রূপম अदसस्तु विप्रकृष्टे तदिति परोक्षे विजानीयात्। अर्थात इदम इदमः रूपम कदा भवति? सन्निकृष्टे भवति। अर्थात इदम शब्दটি সন্নিকৃষ্ট অর্থাৎ ক্লোজার অর্থ বোঝাতে ব্যবহার করা হয়। समीपतरवर्ती चैतदो रूपम, एतदः रूपम कदा भवति? समीपतरवर्ती অর্থ বোঝাবার জন্য, অর্থাৎ ক্লোজেস্ট অর্থ বোঝাবার জন্য এতৎ শব্দের ব্যবহার করা হয়। অদসস্তু বিপ্রকৃষ্টে, অর্থাৎ বিপ্রকৃষ্ট মানে হচ্ছে ডিস্টেন্ট, দূরত্ব বোঝাবার জন্য অদস শব্দটি প্রয়োগ করা হয়। তদিতি পরোক্ষে বিজানীয়াৎ, অর্থাৎ যেটা ইম্পারসেপ্টিবল, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি না, মানে কোনো না কোনো সময় আমরা তাকে দেখেছি, এখন সেটা আমাদের সামনে উপস্থিত না, অনেক দূরে কোথাও আছে, আড়ালে, সেটার জন্য তৎশব্দের ব্যবহার করা হয়েছে। তাহলে দেখুন, শুধুমাত্র একটা শব্দের অর্থ বা শব্দের ব্যবহারের দ্বারা আপনি একটা অর্থের মধ্যে কতটা পরিবর্তন আনবেন, সেটার জন্য মুনি ঋষিরা এত ভেবেছেন। ঠিক আছে, মানে আপনার কাছাকাছি কিছু আছে সেটাকে বোঝাবার জন্য ইদম শব্দ,
এই যেই জিনিসটা কাছাকাছি আছে তার থেকেও আরো কাছে কোনো জিনিস আছে সেটাকে বোঝাবার জন্য এতৎ শব্দ। ঠিক আছে, ধরুন ক্লাসে 20-25টা বেঞ্চ আছে, ঠিক আছে, তাহলে একদম ফার্স্ট বেঞ্চে যা বসে আছে তাকে যদি আপনি বোঝাতে চান তখন কিন্তু এতৎ। 10 নম্বর বেঞ্চে যে বসে আছে তার জন্য ইদম। একদম শেষে যে বসে আছে মানে 20-25 নম্বর বেঞ্চে যে বসে আছে তার জন্য হচ্ছে আদাস। আর ওই ক্লাসেরই অন্য সেকশনে আর একজন বসে আছে তার জন্য তৎ। ঠিক আছে, তার বুঝতে পেরেছেন চারটে শব্দের কিভাবে অর্থ বৈষম্য হচ্ছে? হ্যাঁ স্যার। হুম, এই কারিকাটা কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখবেন, এটা একটা খুব সুন্দর। আজকে কিন্তু দুটো আপনাদের খুব ভালো ভালো শ্লোক পড়ানো হলো। একটা ওই অব্যয় পড়াতে যেয়ে সদৃশম ত্রিষু লিঙ্গেষু, ওটা সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু ইয়ান্নাভ্যেতি তদব্যয়ম, এটা একটা। এটা আর একটা ইদমস্তু সন্নিকৃষ্টে, অর্থাৎ ক্লোজার অর্থ বোঝাবার জন্য ইদম শব্দ। সমীপতরবর্তী চৈতদো রূপম, অর্থাৎ সমীপতরবর্তী বা ক্লোজেস্ট অর্থ বোঝাবার জন্য এতৎ শব্দ। বিপ্রকৃষ্টে বা ডিস্টেন্ট অর্থ বোঝাবার জন্য আদাস শব্দ। আর ইমপারসেপ্টিবল অর্থ বোঝাবার জন্য আপনার তৎ শব্দ। এই চারটে শব্দ ব্যবহার করা হয়, ঠিক আছে, এবং চারটে শব্দেরই তিনটে লিঙ্গে প্রয়োগ করা হয়, কারণ দূরে কাছে যে কোনো জায়গায় হোক না কেন তিন রকমের জিনিসই থাকতে পারে, হয় সেটা পুংলিঙ্গান্ত হতে পারে, অথবা স্ত্রীলিঙ্গ হতে পারে, অথবা নপুংসক লিঙ্গ হতে পারে। তাই তাদের তিনটে রূপেই কিন্তু মুখস্থ করতে হবে। রূপ এখানে রূপগুলো আমি দিয়ে দিয়েছি, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসক লিঙ্গ। এতৎ শব্দের পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গ। অদস শব্দের পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গ। তৎ শব্দের পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গ। এছাড়াও কিম বলে একটা সর্বনাম শব্দ আছে, সেটাও তিন লিঙ্গে ব্যবহার করা হয়। পুংলিঙ্গে হলে কাহা, কৌকে, কাম, কৌকান ইত্যাদি রূপ হয়। স্ত্রীলিঙ্গ হলে কাকে, কাহা, কামকে, কাহা, যেমন লতা শব্দ সেরকম রূপ হয়। নপুংসক লিঙ্গ হলে ফলম, ফলে, ফলানি যেরকম হয়, কিমকে কানি, কিমকে কানি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সর্বনাম শব্দের চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী বা চতুর্থী আর পঞ্চমী এইগুলোতে কিন্তু একটু বিশেষ বিশেষ রূপ হয়, এটা একটু দেখে নিতে হবে। ঠিক আছে, আমরা সাধারণত কি দেখি ফলায়া, কিন্তু এখানে দেখুন কাসমাই। ঠিক আছে, মানে ফলাত, এখানেও কাসমাত, অসুবিধা নেই, ফালাস্তিয়া, কাসিয়া, এরকম দেখে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি সর্বনাম শব্দের বিষয়ে। এখানে বিশেষ কিছু বলার নেই, শুধুমাত্র এই চারটে শব্দের অর্থ কিভাবে আলাদা হচ্ছে সেটা দেখাবার ছিল। ভবৎ শব্দের দুটো লিঙ্গ ব্যবহার করা হয় সেটা দেখানোর ছিল। আর বাকিগুলো মোটামুটি অদর শব্দের যে দ্বিতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠীতে বিকল্পের রূপ হয়, এটা আপনারা জানেন। ঠিক আছে, বাকি সবই মোটামুটি আপনারা জানেন, কিন্তু সব রূপগুলো এক জায়গায় করে দেওয়া আছে এখানে, যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমি এটিও আপনাদের গ্রুপে দিয়ে দেবো। অবশ্যই আগে যে শব্দগুলো বলেছিলাম সেগুলোর সঙ্গে সঙ্গে এই শব্দগুলোরও মুখস্থ করার অভ্যাস করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে তাহলে অনেক সর্বনামের যে স্পেলিংটা, এইখানে তো র এর পরে ও আছে, তাহলে দন্তন্যটা মূর্ধন্য হলো না কেন? কোথায়? সর্বনামের যে বানান, মানে সর্বনাম যেটা, তো দন্তন্য হচ্ছে, এইটা মূর্ধন্য হচ্ছে না কেন? এটা একটা ভালো প্রশ্ন। সর্বনাম, আচ্ছা, এখানে একটা উত্তর হতে পারে যে
সর্বনাম আসলে তো সর্বনাম এটা একটা শব্দ নয়, সর্ব আর নাম দুটো আলাদা আলাদা সন্ধি হয়ে যা আপনার সর্ব একটা আলাদা শব্দ আর নাম একটা আলাদা শব্দ, দুটোর সমাস হয়ে সর্বনাম হচ্ছে, ঠিক আছে। কিন্তু রসাভ্যাম নোণঃ সমান পদে, অর্থাৎ রকার এবং সকারের পর যদি একই পদে বা শব্দে যদি এই বর্ণগুলোর ব্যবধান থাকে তখনই কি হয়, দন্তনয়ের মূর্ধন্য হয়, ঠিক আছে। কিন্তু আচ্ছা পদ কিংবা শব্দ যদি আলাদা আলাদা হয় তখন কিন্তু হয় না, ঠিক আছে। এখানে সর্ব আর নাম দুটো শব্দের সমাস হয়ে সর্বনাম যে শব্দটা নিষ্পন্ন হয়েছে, সর্ব একটা আলাদা শব্দ আর নাম একটা আলাদা শব্দ বা পদ, সর্ব একটা আলাদা শব্দ বা পদ, ঠিক আছে। তাই যেহেতু আলাদা আলাদা পদ বা শব্দের মধ্যে দুটো বর্ণের অবস্থান, তাই এখানে দন্ত নকারের কি হয়নি, মূর্ধন্যকার হয়নি। কারণ পাণিনি মুনি বলেই দিয়েছেন সমান পদে, অর্থাৎ একটি পদে বা একটি শব্দের মধ্যেই যদি হয় তখনই হবে, না হলে কিন্তু হবে না। বুঝতে পারলেন? হ্যাঁ খুব ভালো প্রশ্ন করেছেন এটা একটা, মানে প্রথমে আমি তো শুনে ভাবতে শুরু করেছি যে হয়নি কেন, সত্যি সত্যি। আর এই কিন্তু অনেকটা পড়া হলো তাহলে আপনাদের, তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তাহলে আপনারা কিছু যদি প্রশ্ন থাকে বলতে পারেন, আমি ততক্ষণ এগুলো আপনাদের গ্রুপে দিয়ে দিই। আচ্ছা, আমার পড়ানো কঠিন লাগছে না তো? না না, কঠিন স্যার লাগছে। এই জিনিসগুলো আপনাদের তো আগেও পড়ানো হয়েছে সম্ভবত, ত্বা প্রত্যয় শুভদীপ স্যার পড়িয়েছিলেন আপনাদের, পড়িয়েছিলেন তো? লেভেল 1-এ পড়ানো হয়েছিল। শুভদীপ স্যার পড়িয়েছিলেন মনে হলো, না পড়াননি? আচ্ছা, কি সেটা আমারও খেয়াল নেই, কিন্তু আমার মনে হচ্ছে শুভদীপ স্যার আপনাদের গ্রুপে স্টাডি মেটেরিয়াল দিয়েছিলেন, দেখলাম আমি। লাস্ট ক্লাসটা আমি করতে পারিনি, কিন্তু এটা লেভেল 1-এ পড়ানো হয়েছিল তো ওটা। আচ্ছা আচ্ছা, তো সেখানের থেকে এখানে বিশেষ কিছু বোঝানো হলো না, ওই একই জিনিস চর্বিত চর্বণ হয়ে গেল? তুমুল প্রত্যয়ে যে যে বাক্যগুলো ব্যবহার দিয়েছিলেন ওগুলোতে বেশ ইন্টারেস্টিং লাগলো, মানে তোয়া তুমুন একসাথে মিক্স করে হুম বিষয়টা। হ্যাঁ, মানে এখানে তুমুনটা বিশেষ করে অনেকটা ডিটেলে মানে বলা হয়েছে এখানে। হুম। তাহলে আপনারা কিছু কাজ করুন, আমি এমনিতেও দুটোর আলাদা আলাদা যেগুলো অভ্যাস করতে দেওয়া আছে সেগুলো অবশ্যই করবেন। তাছাড়াও আপনারা করতে পারেন কি, ওই কিছু বাক্য এরকম ত্বা প্রত্যয় এবং তুমুন প্রত্যয় দুটো দিয়েই করা যেতে পারে, এরকম কিছু বাক্য আপনারা বাংলায় ভাববেন প্রথমে, ঠিক আছে। যেমন আমি এখানে যখন আপনাদের অভ্যাস করাচ্ছিলাম, সেখানে প্রথমে বাংলায় বাক্যটা লিখে তারপর আবার সংস্কৃতে করেছি, ঠিক আছে। এভাবে আপনারাও প্রথমে হয়তো বাংলায় বাক্য ভাবলেন, দিয়ে সেটার অনুবাদ করলেন, দিয়ে তারপর আবার সেখানে ধাপে ধাপে, যেমন এখানে আপনাদের দেখানো হলো, প্রথমে নর্মাল বাক্য, তারপর সেখানে একটা কর্ম ছোট্ট অ্যাড করা হলো, দিয়ে তারপর সেখানে কিভাবে ত্বা তুমুন ইত্যাদি অ্যাড হয়ে গেল। এইভাবে আপনারা নিজেদের মতো 5টা বাক্য, ঠিক আছে। এখানে যেই তিনটে তিনটে 6টা বাক্য আছে এগুলো তো একদম নর্মাল, এগুলো আপনাদের কাছে আর কোনো ব্যাপার হবে না, কারণ আপনারা ক্লাসেও অভ্যাস করলেন, ঠিক আছে। তো সেগুলো বাদ দিয়ে এমনি নিজেদের মতো যেখানে ত্বা এবং তুমুন দুটোরই ব্যবহার করা যেতে পারে এরকম 5টা বাক্য আপনারা তাহলে লিখবেন, লিখে আমাকে পাঠাবেন। এটা হলো আপনাদের বাড়ির কাজ, অনেকটা সময় পাবেন। আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার তো আমার ক্লাস অমিতদা নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে এর পরের বৃহস্পতিবার আমি আপনাদের কাজটা দেখবো আবার, ঠিক আছে। বুঝতে পারলেন? মানে ওই রকমই ধাপে ধাপে লিখতে হবে, যেমন হুম রাম হুম হুম। ভবতি রামঃ। কিংবা আপনি যদি একবারে লিখতে পারেন সেটাও করতে পারেন, ঠিক আছে। আচ্ছা।
আচ্ছা, এছাড়া যদি আপনাদের মানে যেকোনো বিষয়ে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা কিংবা বক্তব্য থাকে তাহলে বলতে পারেন। আজকে তো মোটামুটি আমি যেগুলো পড়াবো ভেবেছিলাম সময়ের আগেই সবগুলো পড়িয়ে শেষ করে ফেললাম। আমি জানি না আপনাদের কতটা বোঝাতে পেরেছি কিংবা কতটা স্পষ্ট হয়েছে। কিন্তু মোটামুটি আমি মেন্টালি যতটা প্রিপেয়ার হয়েছিলাম যা যা বোঝাবার জন্য সেগুলো যথেষ্ট বুঝিয়েছি আপনাদের। আসলে আমরা দুজন আছি তো ওই জন্যে একটু তাড়াতাড়ি পড়ানো হয়ে যাচ্ছে, আর ওখানে স্টুডেন্ট বেশি থাকলে তখন হুম একটু হুম। সময় বেশি লাগে। আর এবারে গত দুটো ব্যাচ দেখছি এরকমই হচ্ছে, মানে প্রথম দিকে 4-5 জন করে আসছিলেন, তারপর আস্তে আস্তে হঠাৎ দেখছি 2 জন 1 জন, এই করে করে শেষে পরীক্ষার আগে ক্লাসে এমনও হয়েছে যে একজন আছে কিন্তু পরীক্ষার আগে কেমন কি কোশ্চেন হবে ইত্যাদি বোঝাবার জন্য থাকতে হয়েছে, ক্লাস করাতে হয়েছে, এরকমও হয়েছে। তো যারা ক্লাস মানে করতে পারেন না ওনারাও পরীক্ষাগুলো দেন তো, না? হ্যাঁ, অনেকেই দেন। আসলে ওনারা পরে রেকর্ডিং শুনে নেন। এমন নয় যে হুম। ক্লাসে আসে না বলে। অনেককেই দেখেছি মানে ক্লাসে না থেকেও রেকর্ডিং শুনেও কিন্তু অনেকটাই ভালো ইমপ্রুভমেন্ট হয়। আমি এরকম দেখেছি অনেককে। এর আগের ব্যাচেই একজন ছিলেন, উনি মানে সম্ভবত ডিফেন্সে ছিলেন। তো ক্লাস করতেন না কিন্তু রেকর্ডিং শুনে উনি আহ, ভালো শিখেছেন এবং এখনো পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগে আছেন। উনি প্রায়ই হোয়াটসঅ্যাপে নানান জিনিস পড়তে গিয়ে সমস্যা হলে স্যার এটা বলুন ওটা বলুন, এটা কেন হলো এরকম জিজ্ঞাসা করেন। ভালো লাগে এগুলো দেখে যে মানে আপনারা তো সকলেই সংস্কৃত নন, তাও মানে এই কদিন এসে আপনারা সংস্কৃতকে এতটা ভালোবেসেছেন, এতটা সংস্কৃতকে আপন করে নিতে চান, এগুলো দেখে আমার খুব ভালো লাগে। আমরা তো সেই কোন মোটামুটি আহ, আমি ব্যক্তিগতভাবে আমার কথা আমি বলছি, আমি সেই 9 থেকে সংস্কৃত নিয়ে পড়তে শুরু করেছি। এখন পিএইচডি 3য় বর্ষ চলছে, মানে প্রায় 4, 5, 9, 3, 12 বছর হয়ে গেল সংস্কৃতে রয়েছে। তো তার সত্ত্বেও মানে যারা সংস্কৃত নয় এরকম জায়গা থেকে মানুষজন এসে সংস্কৃতকে এতটা ভালোবাসে দেখে খুব ভালো লাগে। যার জন্যই আপনাদের এইভাবে ধরে ধরে শেখাতে আমরাও আগ্রহ পাই। আহ আপনারা এখানে ভর্তি হয়েছেন বলে বলছি না, আপনি যে কোনো বাইরের জায়গায় গিয়ে সংস্কৃত শিখতে যাবেন, এতটা ধরে ধরে কোথাও শেখানো হয় না। কারণ তাও আবার এরকম 1-2 ঘন্টার ক্লাসে, 2 ঘন্টার ক্লাসে তো বকবার মতো মানে বাইরে তো 2 ঘন্টা আপনাকে প্রথমত পড়াবেই না। হয়তো 2 ঘন্টার ক্লাস কিন্তু তার মধ্যে 1 ঘন্টা হয়তো গল্প ইত্যাদি করে চলে যায়। আমরা তো সেই সময় পাই না, কারণ আমরা ভেবে রাখি যে 2 ঘন্টার ক্লাস, তার মধ্যে আমাদের এত কিছু বোঝাতে হবে। শুধু বোঝাতে হবে না, সেইটা যাতে আপনাদের মধ্যে বসে যায় সেটাও ব্যবস্থা করতে হবে। তো সেই জন্য আমাদের ওইসব হয় না, কিন্তু তাও ক্লাসের মধ্যে যতটুকু এন্টারটেইনমেন্ট করা যায় সেটা আমি করার চেষ্টা করি, এবং যাতে আপনাদের মাথার মধ্যে একই জিনিস বারবার যাওয়ার ফলে বুঝতে না অসুবিধা হয় তার জন্য আমি মাঝে মাঝে আপনাদের প্রশ্ন করি। হ্যাঁ স্যার, মানে আমি অন্য কোথাও কোর্স করিনি, এটাই প্রথম এখান হুম। থেকে। কিন্তু আমি নিজেও যখন প্রথম মানে ফার্স্ট লেভেলটা শুরু করেছিলাম তখন নিজেও এক্সপেক্ট করিনি কি আমি এত তাড়াতাড়ি অ্যাটলিস্ট মানে মোটামুটি সহজ বাক্যগুলো বুঝতে পারবো বা লিখতে পারবো, কারণ হ্যাঁ, কিছুই মনে থাকে না। কারণ তো আপনারা এখন এত আপনি ভালোভাবে পড়ান, সেই জন্যেই মানে জিনিসটা হয়েছে এতটা। মানে আমার নিজেরও এক্সপেকটেশন ছিল না নিজের কাছে যে আমি শিখে উঠতে পারবো কিনা, আমি নিজেও একটু স্কেপটিকই ছিলাম যে কি হবে আলটিমেটলি। তো ওই জন্য আপনাদের পড়ানোর জন্যই অ্যাকচুয়ালি আমাদেরও ভালো লাগছে। আপনাদের ভালো লাগলেই আমাদের ভালো। আপনাদেরকে শেখানো তো আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। এখন আপনারা নর্মাল গীতার যে বাক্যগুলো আছে সেগুলো যদি অন্বয়টা ঠিকঠাক গুছিয়ে নিতে পারেন, যেই ক্রমে আমি আপনাদের শিখিয়েছি, প্রথমে ক্রিয়াপদ, তারপর সেখানে ক্রিয়াপদ দেখে আপনাকে বুঝতে হবে সেটা সেটা কর্মণি আছে না কর্তরি। কর্মণি হলে একটা ক্রিয়ার পর একটা অন্তঃস্থ আকার থাকবে এবং আত্মনেপদ হতে হবে, তাহলে দেখে বুঝে নিতে হবে যে কর্তা তৃতীয়াতে থাকবে, কর্ম প্রথমাতে থাকবে। আর যদি কর্তৃপদ বাচ্চা হয় তাহলে দেখবেন যে ক্রিয়াপদে ই অকারের কোনো ব্যাপারই নেই,
তাহলে আপনাকে বুঝে নিতে হবে কর্তৃবাচ্য মানে কর্তা প্রথমার্থে থাকবে। এবার সেখানে বচন, লিঙ্গ ইত্যাদি আপনাকে ভেবে নিতে হবে। তাহলে এইভাবে যদি অন্বয় করে করে আপনি, গীতা তো খুব কঠিন না, গীতা একদম সহজ, ঠিক আছে? গীতা আপনি নিজে হয়তো বসে ভাববেন, কিংবা আমি আপনাদের একটা গ্রন্থের নাম বলছি, হিতোপদেশ বলে একটা গ্রন্থ আছে। ওখানে দেখবেন যে শ্লোকগুলো আছে, ওখানে শ্লোকগুলো অন্বয় করে করে নিজেরা আপনারা কেন বিভক্তিটা হলো, ঠিক আছে, কি ধাতু আছে, কোন লকার আছে, কোন গণীয় ধাতু এটা, আমরা যেগুলো পড়েছি, ঠিক আছে, ত্বা প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগ হয়েছে, তাহলে এখানে ধাতু কি আছে, তুমুন প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগ হয়েছে, তাহলে এখানে ধাতু কি আছে, সর্বনাম শব্দের প্রয়োগ আছে, তাহলে এখানে কোন শব্দ আছে, কোন লিঙ্গ আছে। এগুলো যদি আপনারা সারা সপ্তাহে একটাও শ্লোক ধরে একদম মানে অজানা বিষয়, আমরা যেগুলো শেখাচ্ছি, আমরা যেগুলো পড়াচ্ছি সেখানে না, যেটা আপনি কোনোদিন পড়েননি, গীতা, হিতোপদেশ, এই দুটো বিষয় আমি আপনাদের বলে দিই। এখানে আপনারা একটা দুটো করে শ্লোক সারা সপ্তাহে করুন তো, তারপর দেখবেন যে মানে আমরা যেই বীজটা আপনাদের মধ্যে রোপণ করতে চেয়েছি, সেই বীজটা আপনার মধ্যে মানে অলরেডি অঙ্কুরোদ্গম হতে শুরু করে দিয়েছে। আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ, স্যার এটা বলেছিলেন, তাহলে এখানে এই শব্দটা আছে, কিংবা আমি এই শব্দের রূপটা মুখস্থ করেছিলাম, এখানে এই শব্দটা হতে পারে। এভাবে আপনি যত মানে, আমি আপনাদের প্রথম থেকেও বলেছি, আমরা আপনাদেরকে হাজার ঘষে মেজে যেইটুকু তৈরি করে দেবো, সেইটুকু থেকেও যদি আপনার মানে 10% তো নিজের কিছু প্রচেষ্টা থাকে, তাহলে আমার ওই ঘষা মাজাটার সঙ্গে আপনার ওই 10% ইনটু করে যেটা হবে, সেটা হাজার গুণ একটা ফল তৈরি হবে। ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন সবসময়। নিজেরা কিছু একটু করার চেষ্টা করবেন। এই গীতা, হিতোপদেশ ইত্যাদি শ্লোকগুলো। এখন তো আপনারা মোটামুটি কর্মণি কর্তরি বাক্য পরিবর্তন করতে পারছেন, তক তবতু দিয়ে কর্মণি করতে পারছেন, মানে আহ, বলতেই পারি যে আপনারা এবার অ্যাডভান্স লেভেলের জন্য তৈরি। ঠিক আছে? কিন্তু সেই জায়গাটা আরো পরিপক্ক করে নেওয়ার দায়িত্ব আপনাদের। কারণ সমস্তটা তো ক্লাসের মধ্যে এই 2 ঘন্টার মধ্যে পড়িয়ে সারা সপ্তাহে একদিন। ঠিক আছে? আপনাদের হয়তো সারা সপ্তাহে 6 দিন ক্লাস, 6 ঘন্টা ক্লাস হয়, তা আমি কতটুকু পাই? 2 ঘন্টা। তার মধ্যে এই আমার পিএইচডির কাজের জন্য আধ ঘন্টা হয়তো আমার ইউনিভার্সিটি থেকে ফিরতে লেট হচ্ছে, তা সত্ত্বেও আমি নিয়ে আপনাদের বসছি। তো আমরা যেটা শেখাচ্ছি সেখান থেকে আমরা এইটুকু এক্সপেক্ট করতেই পারি যে আপনারাও সারা সপ্তাহে একটা সময় বার করে আমরা যেইভাবে বলছি সেইভাবে করলে শুধুমাত্র আপনি শিখতে পারবেন এটা না, আপনি ঠিকঠাক শিখতে পারবেন এটা ভেবে আমার ততটাই আনন্দ হবে। ঠিক আছে? তো চেষ্টা করুন অবশ্যই গীতা ইত্যাদি আপনারা নিজেরা শ্লোক ভেঙে অন্বয় করে সেখানে কি আছে না আছে একটু ভেবে দেখতে শুরু করুন। তাহলে অ্যাডভান্সে যখন আপনারা ভর্তি হবেন, তার আগে নিজেরাই আপনারা নিজেদেরকে অনেকটা আরো বেশি অ্যাডভান্স করে তুলবেন। ঠিক আছে? হ্যাঁ স্যার, এমনি এমনি শ্লোক টোক গুলো শুনলে একটু একটু বুঝতে পারি এখন আর কি। বুঝতে মানে পারবেন। ভক্তি হচ্ছে এইগুলো, মানে তখন মাথায় আসে হ্যাঁ বোধহয় এটা এরকমই হয়েছে, এরকম। আগে যেমন কিছুই বুঝতে পারতাম না, মানে হয়তো হুম মানেটা খানিকটা বুঝতে পারতাম শুনতে শুনতে, কিন্তু কোন বিভক্তি হয়েছে, কি কি ধাতু আছে, এইগুলো এখন কিছুটা কিছুটা মানে মাথার মধ্যে এসে যায় শুনলে। ইভেন আমি এটাও বলছি, আপনারা আচমকা একটা কোনো ধাতু কোনোদিন শোনেননি, কিন্তু সেই ধাতুটা শুনছেন, আপনি এখন দেখবেন অর্থটা অনেকটা গেস করতে পারবেন ধাতুটা থেকে। মানে ওই ধাতুর রূপটা শুনে অর্থ গেস করতে পারবেন আপনি যে হ্যাঁ এই অর্থটা হতে পারে। এবার অনেক সময় সময় কি হয়, কিছু কিছু ধাতুর রূপ শুনতে যেরকম লাগে আসলে সেই ধাতুর ওরকম রূপ হয় না, অন্য হয়তো ধাতু ওরকম রূপ হয়ে গিয়েছে। ঠিক আছে? এই যেমন পক্ষ, আপনি যতদিন না ত্বয়া প্রত্যয় পড়েছিলেন, আপনি কি জানতেন যে পজ ধাতু থেকে ত্বয়া করলে পক্ষ রূপ হয়? কিংবা আমি যদি আপনাদের ওই সেন্টেন্স গুলো অভ্যাস করতে না বলতাম, কিংবা আপনি যদি নিজের ইচ্ছায় ওই বাক্যটা অভ্যাস না করতেন, তাহলে পজ ধাতু থেকে ত্বয়া করলে আপনি সবসময় কি জানতেন? পচত রূপ হবে। ঠিক আছে? কিন্তু আসলে কি হচ্ছে? পক্ব পুরোপুরিই আলাদা। মানে কল্পনাই করা যায় না। পচ থেকে ত্বয়ের ত করলে পচত হওয়ার কথা, খুব জোর হলে পক্ত। ঠিক আছে? চকারের তকার হয়ে পক্ত। তার থেকে বেশি কল্পনাই করা যায় না। সেখানে কি রূপ হচ্ছে? পক্ব। সম্পূর্ণ মানে পৃথিবীর এপিঠ এপিঠ রূপ হয়ে যাচ্ছে। যেটা কল্পনাই করতে পারবে না কেউ, যে পজ ধাতুর পর ত করলে পক্ব রূপ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি এখন সেটা যেহেতু নিজের ইচ্ছায় করেছেন, তাই দেখুন আপনি একটা মানে আহ
খুব ভালো একটা রূপ জানতে পেরেছেন, ঠিক আছে? তো আপনারা দুজন রেগুলারলি সব কাজও করেন, তাই আপনাদেরকে এটা আমি বারবার বলছি যে নিজেরা চেষ্টা করবেন। আর সব থেকে তো বড় কথা আমি আপনাদের বলেই রেখেছি, গীতা শ্লোক করতে গিয়ে হয়তো আপনাদের হাজার বাধা বিপত্তি সমস্যা এসে উপস্থিত হবে, এখানে কি শব্দ কি রূপ ইত্যাদি ইত্যাদি। তার জন্য আমরা আছি। অবশ্যই যদি কিছু সাহায্য লাগে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। যেটুকু যতটুকু সাহায্য করার সমস্ত সমস্তটুকু সাহায্য করতে আমরা তৈরি, প্রস্তুত। তো এই বলেই, যদি আপনাদের কিছু প্রশ্ন ইত্যাদি না থাকে তাহলে স্যার বলুন। বলছি এগুলো তো ধরুন পেড কোর্স, তো এগুলো মানে ইউটিউবে সব আপলোড হচ্ছে। প্রথম দিকে ভাবতাম যে মানে এগুলো তো তাহলে অনেকেই শুনতে পারে, তো তখন তো তাদের মানে কোর্সে ভর্তি হওয়ার তো প্রয়োজন পড়বে না, না? মানে তো হ্যাঁ, সেটা বলতেই পারেন, কিন্তু এটা ওপেন টু অল কি আমি জানি না, মানে ওখানে অ্যাক্সেস সবার থাকে কিনা আমি বলতে পারছি না। এমন কিছু কিছু হয় ইউটিউব রেকর্ডিং যেগুলো থাকে ওর মধ্যে ইমেল আইডি ইনপুট করা থাকে, কিন্তু মানে যেই ইমেল আইডি দিয়ে আপনার লগ ইন আছে কিংবা ওই প্রতিষ্ঠানে আপনি রেজিস্ট্রেশন করে রেখেছেন, সেই ইমেল আইডি দিয়ে ইউটিউব খুলে যদি আপনি ওগুলো দেখতে চান তখনই কিন্তু দেখতে পাবেন। অন্য ইমেল আইডি দিয়ে কিন্তু আপনি ওই ভিডিওগুলো দেখতে পাবেন না। তখন আপনাকে দেখাবে যে অ্যাক্সেস লাগবে, এরকম দেখায় একটা নোটিফিকেশন। এখানে কি সেই সিস্টেমটা আছে কিনা আমি জানি না, কারণ আমি তো কোনোদিন ইউটিউব চ্যানেল খুলে দেখিনি আপনাদের ভিডিওগুলো কিভাবে দেওয়া হয় কি না হয়, ঠিক আছে? কিন্তু এটা হয়, আমি জানি। মানে যেই ইমেল দিয়ে আপনার লগ ইন কিংবা রেজিস্ট্রেশন করা আছে সেই ইমেল ছাড়া অন্য ইমেলে যদি আপনার ইউটিউব লগ ইন থাকে আর আপনি ভিডিওগুলো দেখতে যান তাহলে ভিডিও প্লে হয় না। এটা হয়। হ্যাঁ, সেটা অবশ্য হতে পারে, কারণ আমাদের ফোনে তো অলরেডি মানে ইমেল গুলো আছে, এই জন্যই হয়তো দেখতে হুম পাই। হুম 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 তবে ওইভাবে দেখে মানে হয় না অতটা, মানে ক্লাস করে যেভাবে ইন্টারেকশন করলে হয় হ্যাঁ, ওইভাবে এটা দেখাও এটা হয় একটা না, আর মানে বোঝাও যায় না ওইভাবে। খুব এই আমি যেমন এই শেষের যেই কথাগুলো আপনাদের বললাম এগুলো তো ক্লাসের না, ঠিক আছে? এগুলো হয়তো যারা শুনবে তারা স্কিপ করে দেবে, কিন্তু এগুলোর মধ্যেও আমি অনেক গুরুত্ব কথা মানে অনেক সময় বলে থাকি, সেগুলোও সাহায্য করে অনেক সময়, ঠিক আছে? তো ক্লাসের সময় অবশ্যই যেটা বললেন, ক্লাসে যেটা হয় সবসময় যে শুনে কিংবা আম, কিছু পড়ে হয়ে যায় সেটাও না, আবার শুধুমাত্র ক্লাসে শুনেও কিছু হয় না, পড়তেও হয়। দুটোই সাপেক্ষ। পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরমাবাপ্স্যথ, ভগবান বলেছেন। ঠিক আছে, তাহলে যদি আপনাদের কিছু প্রশ্ন না থাকে আজকে ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি, কিন্তু বাড়ির কাজ যেগুলো আছে সেগুলো অবশ্যই মনে রাখবেন। চিত্রিতা ম্যাডাম, আপনি সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি, এবং যেরকম আগেও কাজ করে পাঠাতেন সেরকম করবেন, আর আজকে যে কাজগুলো দেওয়া হলো সেগুলোও করবেন, হ্যাঁ ঠিক আছে? স্যার। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে নমস্কার, ধন্যবাদ।